আচ্ছা, তাহলে মোটামুটি শীতকাল পড়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা চলছে, তার মধ্যেই একটা দেখো গরমের পরিবেশ তৈরি করে দিয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। আর সেই পরিবেশের মধ্যেই একটুখানি বেশ তোমাদের স্বস্তি দিতে টিউটোপিয়া তোমাদের জন্য নিয়ে চলে এসেছে আলটিমেট গাইড। আর সেই আলটিমেট গাইডে আজকে আমার সেকেন্ড ক্লাস। তাহলে চলো, আমি সৈকত স্যার আর তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার সেকেন্ড ক্লাস। এবং সেই ক্লাসটা হচ্ছে দেখো পর্যায় সারণী নিয়ে। আমাদের প্রথম ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করেছিলাম গ্যাসের আচরণের সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, যেগুলো দেখো তোমরা যদি করে নিতে পারছো তোমাদের নর্মাল প্রিপারেশনের সাথে সাথে, তাহলে কিন্তু মাধ্যমিকের জন্য তোমাদের হয়ে যাচ্ছে একটা এক্সট্রা হেল্প। এবং মাথায় রেখো, তোমাদের প্রিপারেশন যেমনি চলছে সেটা তো চলবেই, এবং তার সাথে দেখো টিউটোপিয়ার এই উদ্যোগ তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে দেখো আরেক ধাপ এগিয়ে দিতে চলেছে। এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো, আমি কিন্তু দেখো আশা রাখছি এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় তোমরা প্রশ্ন পাচ্ছ। ঠিক আছে, তাই সমস্ত রকম প্রিপারেশনের সাথে কিন্তু অবশ্যই এটাকে ফলো করতে থেকো। দেখো অবশ্যই দেখো বুঝতে পারছি অনেকে দেখো জয়েন করেছো, এবং আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকে। চলো আস্তে 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 ক্লাস যত এগোবে আরও হয়তো জয়েনিংটা বাড়তে থাকবে। প্রত্যেককে গুড আফটারনুন, প্রত্যেককে গুড আফটারনুন। চলো তাহলে আজকে আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসের তাহলে একটা শুভারম্ভ করে দেওয়া যাক। তাহলে একটুখানি দেখো শুনে নাও আগে যে পর্যায় সারণী যে চ্যাপ্টারটা দেখো তোমাদের আছে, সেই চ্যাপ্টারটা থেকে মেনলি কিন্তু তোমাদের পরীক্ষায় 6খানা নাম্বার আসতে চলেছে, যার মধ্যে কিন্তু এমসিকিউ থাকছে একটা, ভিএসএকিউ থাকছে দেখো 2টো, হয়ে গেল 3 নম্বর, আর এলএকিউ থাকছে দেখো 3 নম্বরের একটা। তাহলে সব মিলিয়ে কিন্তু দেখো পরীক্ষাতে বেশ একটা 6 নম্বরের স্প্যান বা 6 নম্বরের যে একটা বড় নাম্বার 90-এর মধ্যে, কিন্তু এটা সত্যি কথা বলতে আর খুব সোজা এখান থেকে নাম্বার তোলা। চলো এবার দেখো বিষয়টা একটুখানি দেখে নাও। এই হচ্ছে দেখো তোমাদের পর্যায় সারণী। সেই পর্যায় সারণী অবশ্যই দেখো তোমরা এগুলো জানো সব কিছু, জাস্ট একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে পর্যায় সারণীটা আছে, এটা কিন্তু তোমাদের সিলেবাসের আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্ন উত্তর সমস্ত কিছু শুরু করার পূর্বে আমি দেখো চাই একটুখানি তোমাদের সাথে সমস্ত বিষয়টাকে ডিসকাস করে দিতে। তাহলে চলো এবার আমরা একটুখানি পর্যায় সারণী বিষয়ক যে ডিসকাশন সেটা একটু শুরু করি। চ্যাপ্টারটার পুরো একটা ওভারঅল রিভিশন তোমাদের করিয়ে দিই, তারপরে আমি আসছি এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে। তাহলে চলো প্রত্যেকে খাতা বই খুলে ফেলো এবং হেডিং করে ফেলো পর্যায় সারণী। চলো শুরু করি। দেখো পর্যায় সারণীর ইতিহাস বিষয়ক কি সমস্ত কথা আছে সেগুলো দেখো আমি আস্তে আস্তে আসছি। মোদ্দা কথায় যদি আমি আসি, তাহলে তোমাদের সিলেবাসের মধ্যে উল্লেখিত দেখো তোমাদের পড়তে হচ্ছে 3 ধরনের পর্যায় সারণীর ব্যাপারে। একটা কিন্তু হচ্ছে দেখো একদম পুরনো, সেটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। তারপরে দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীটাকে একটুখানি কিন্তু আধুনিককরণের প্রচেষ্টা করে আমাদের কিন্তু চলে এসছে আধুনিক পর্যায় সারণী। এবং দেখা যাচ্ছে পরবর্তীকালে আরও অনেক মৌল তৈরি হওয়ার কারণে আধুনিক পর্যায় সারণীও কিন্তু দেখো সেই অর্থে কিছুটা হলেও বিফল তুমি বলতে পারো। এবং সেইখান থেকে দেখো পর্যায়ক্রমে আমাদের চলে এসছে কিন্তু আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমাদের পরীক্ষাতে কি আসতে পারে কিন্তু প্রত্যেকটা পর্যায় সারণীর পর্যায় আর শ্রেণী সংখ্যা। তাহলে আমি যদি একটুখানি তোমাদের একটা লিস্ট করে লিখে দিতে পারি সেই বিষয়টা, তাহলে তুমি দেখতে পাবে যে মেন্ডেলিভ বলো কি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বলো, প্রত্যেকটার মধ্যেই কিন্তু পর্যায় সংখ্যা ছিল দেখো 7। ঠিক আছে, এবার তুমি যদি শ্রেণী সংখ্যার দিকে একটুখানি তাকাও, তাহলে দেখো তুমি দেখতে পাচ্ছ যে মেন্ডেলিভের যে পর্যায় সারণী ছিল সেখানে কিন্তু সত্যি কথা বলতে ছিল 8টা শ্রেণী। চলো মেন্ডেলিভের পর্যায় সারণীকে একটুখানি সংশোধিত করে 0 শ্রেণীটাকে যোগ করে একটা নতুন পর্যায় সারণী তৈরি হলো। তাহলে কটা শ্রেণী যোগ করা হলো গো? 1টা শ্রেণী। তাহলে মোট শ্রেণী সংখ্যা কত দাঁড়ালো গো? 9টা দাঁড়ালো। আচ্ছা, এরপরে দেখো আরো অনেক মৌলগুলো যেহেতু এসছে, শ্রেণী সংখ্যাটাকে আমাদের আস্তে আস্তে বাড়াতে হয়েছে। তাহলে 9টার পর থেকে দেখো বাড়িয়ে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে চলে এসছে 18খানা শ্রেণী। এটা কিন্তু দেখো তোমাদেরকে জানতেই হতো। এবার একটা কথা দেখো এখান থেকে না বললেই নয়, কি জানো কথাটা হচ্ছে এই যে মেন্ডেলিভের পর্যায় সারণী আছে, সেই মেন্ডেলিভের পর্যায় সারণীটা যে পর্যায় আর শ্রেণী বরাবর যে মৌলগুলোকে সাজানো হয়েছিল না, সেগুলোকে সাজানো হয়েছিল পারমাণবিক গুরুত্ব অনুসারে। কি অনুসারে বলো? পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমানুসারে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে এতে অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে দেখো সমস্যা দুটো বলা চলে। একটা হচ্ছে যে আর্গন আর পটাশিয়ামকে নিয়ে একটা সমস্যা হয়েছিল, জানো তো, যে আর্গনকে কিভাবে তুমি পটাশিয়ামের আগে বসিয়ে দিতে পারছো, যদিও তার পারমাণবিক গুরুত্ব কিন্তু অপেক্ষাকৃত বেশি পটাশিয়ামের থেকে। আরেকটা সমস্যা হয়েছিল জানো তো কি, যে আইসোটোপগুলোর কিন্তু যেহেতু ধর্মগুলো এক ধরনের ছিল, মেন্ডেলিভ কি করেছিলেন, তাদেরকে একসাথে বসিয়ে দিয়েছিলেন। কিন্তু
তাদের পারমাণবিক গুরুত্ব কিন্তু আলাদা আলাদা ছিল, যার ফলে মেন্ডেলিভ বললেন আমি পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজাচ্ছি, কিন্তু আইসোটোপদের বেলায় এসে তিনি বিভিন্ন বিভিন্ন পারমাণবিক গুরুত্বের আইসোটোপকে কাছাকাছি রেখে দিলেন। সেটা তো হয় না, যার ফলে কিন্তু এই পারমাণবিক গুরুত্বের মডেলটা কিন্তু চূড়ান্তভাবে ফেল করে হয়ে গেল। চলে এলো দেখো আধুনিক পর্যায় সারণী। সেখানে হঠাৎ করে পারমাণবিক গুরুত্ব কনসেপ্টটাকে বাদ দিয়ে আস্তে আস্তে নিয়ে চলে আসা হলো পারমাণবিক ক্রমাঙ্কের কনসেপ্টটাকে। মানে দেখো কিভাবে আমাদের এই যে পর্যায় সারণীগুলো আছে, তুমি যদি একটুখানি সেদিকে নজর দাও দেখতে পাবে লিথিয়ামের পরে বেরিলিয়াম, দেখো তো 3-এর পরে 4, তারপরে দেখো 5, 6, 7, 8, 9, 10, এইভাবে পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে দেখো বিষয়গুলোকে সাজানো হয়েছে, যার ফলে কিন্তু যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী তোমরা এখন হাতে পাচ্ছ সেইগুলোর মধ্যে কিন্তু পারমাণবিক গুরুত্বের বদলে পারমাণবিক ক্রমাঙ্ককে কিন্তু দেখো পর্যায় সারণীর ভিত হিসাবে ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার তোমাদেরকে একটুখানি যদি আমি ইতিহাসের ব্যাপারটা বলার কথাটা একটু শুরু করি, তাহলে সেখান থেকে দেখো তোমাদের মেনলি আছে 3টে জিনিস। একটা হচ্ছে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র, একটা হচ্ছে দেখো অষ্টক সূত্র, এবং আরেকটা কিন্তু হচ্ছে দেখো লোথারমিয়ারের ধারণা। এখান থেকে তোমাদেরকে কি কি পড়তে হবে, ত্রয়ী সূত্রের ব্যাপারটা জাস্ট একটুখানি বলে রাখি। এগুলো কিন্তু দেখো অনেক পুরনো যুগের ঘটনা, ঠিক আছে, তাও একটুখানি শুনে রাখো। বলছে রাসায়নিকভাবে সদৃশ এমন 3টে যদি তোমাকে মৌল দেওয়া হয়, যাদেরকে যদি তুমি পরপর সাজাও পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে, তুমি কিন্তু দেখতে পাবে মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব কর্নারের দুটো মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হয়। কি বললাম, ধরো রাসায়নিকভাবে সদৃশ্য লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়ামকে আমি পরপর সাজিয়েছি পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে। এবার আমি দেখো দেখতে পাচ্ছি যে সোডিয়ামের যে পারমাণবিক গুরুত্ব সেটা লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক গুরুত্বের কিন্তু গড়ের সমান হচ্ছে। ঠিক আছে, কিভাবে, দেখো লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 7, পটাশিয়ামের হচ্ছে 39, কত হয় গো 46 হয় না? এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও, মানে জিনিসটাকে যদি তুমি গড় করে দাও, তাহলে কিন্তু দেখো দাঁড়াচ্ছে 23। আর তুমি জানলে অবাক হবে যে সোডিয়ামের কিন্তু পারমাণবিক গুরুত্ব 23। তার মানে ত্রয়ী সূত্রটা কিন্তু বেশ ভালোই কাজ করছে। তারপরে দেখো চলে এলো কে, অষ্টক সূত্র। অষ্টক সূত্রটা কে আনলেন, নিউল্যান্ডস আনলেন। এই জিনিসটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসে যে অষ্টক সূত্রের প্রবক্তাকে, এটা কিন্তু হচ্ছে দেখো নিউল্যান্ডস। তিনি কি সূত্র দেখো নিয়ে চলে এলেন, তিনি কিন্তু দেখো নিয়ে এলেন অষ্টক সূত্র। আচ্ছা, আর এই ত্রয়ী সূত্রটা কার, ডোবেরাইনারের। ঠিক আছে, এবার অষ্টক সূত্রের মধ্যে কি বললো, যদি আমরা দেখো পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলোকে সাজাই, তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে অষ্টক মানে 8 নম্বর স্থানের মধ্যে যে মৌলটা থাকবে প্রথমের পরে, সেইখানে কিন্তু ভৌত আর রাসায়নিক ধর্মগুলোর পুনরাবৃত্তি ঘটছে। এটাকে দেখো ঠিক এইভাবে সূত্র আকারে বলা হয়েছিল যে আমরা যদি কোনো কোনো মৌলগুলোকে তাদের পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে দিই, তাহলে প্রতি অষ্টম মৌলে ভৌত রাসায়নিক ধর্মগুলোর পুনরাবৃত্তি ঘটে। আচ্ছা চলো সেই বিষয়টাকে একটুখানি তোমাদের কাছে একটু তুলে ধরা যাক। তোমরা যদি একটুখানি বিষয়টাকে গোনো না, দেখো তো 1, 2, 3, 4, 5, 6, 7, তখনও কিন্তু নিয়ন আবিষ্কার তেমনভাবে ওই মেন্ডেলিফের পর্যায় সারণীর মধ্যে কিন্তু এই নিষ্ক্রিয় মৌলগুলোর স্থান দেওয়া হয়নি, সেই কারণে তোমাকে এই 7 পর্যন্ত গুনতে হচ্ছে। তারপরে দেখো এই যে 8 নম্বর মৌল লিথিয়ামের পরে সোডিয়াম, দেখো ভৌত রাসায়নিক ধর্মগুলোর কিন্তু পুনরাবৃত্তি ঘটছে, যার ফলে অষ্টক সূত্রটাকেও কিন্তু বেশ খানিকটা আমাদের সত্য বলা চলে। ঠিক আছে, লোথারমিয়ার কি করেছিলেন, দেখো পরীক্ষাতে একটা প্রশ্ন আসে যে পর্যায় সারণীর মধ্যে লোথারমিয়ারের ভূমিকা কি ছিল। তিনি দেখো যেমনি আমাদের মেন্ডেলিভ বলেছিলেন যে পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে আমি মৌলগুলোকে সাজালাম, লোথারমিয়ার কি বললেন জানো, শুধুমাত্র পারমাণবিক গুরুত্ব নয়, তার সাথে সাথে পারমাণবিক আয়তন, গলনাঙ্ক, বিভিন্ন ধর্মগুলোকে তিনি পর্যায় এবং শ্রেণীর মধ্যে ইনকর্পোরেট করে দিলেন, যার ফলে যদি একটু আগে লোথারমিয়ার সেই কাজটা করতেন না, তাহলে আজকে পর্যায় সারণীর ইতিহাসে লোথারমিয়ারও একজন মানে চূড়ান্ত ব্যক্তিত্ব হয়ে থাকতেন, কিন্তু আজকের দিনে সেটা নয়। মেন্ডেলিভ কিন্তু দেখো অত্যন্ত ওভাররেটেড হয়ে পড়েছেন। চলো তাহলে এবার একটুখানি বিষয়টা বলে দিই। নেক্সট যে তোমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে পুরোটাই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ভিত্তিতে। চলো তাহলে এবার আমাদের সিলেবাসের মধ্যে থাকা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ব্যাপারটা তোমাদের একটুখানি বলা যাক। ইতিহাস তোমাদেরকে বলে দিলাম, 3টে পর্যায় সারণীর ব্যাপার তোমাদেরকে বলে দিলাম। আশা করছি দেখো বুঝতে পেরেছো। আমাকে একটু জানিয়ে দাও তো যে ইতিহাস বিষয়টা যে বললাম, এই যে 3টে পর্যায় সারণীর বিষয়টা বললাম, ওটা কি ক্লিয়ার হলো পুরোটা? ব্যাপারগুলো কি বুঝতে পারলে? সুন্দর লাগলো, ইন্টারেস্টিং লাগলো? একদম। অরিত্র বলছে, অয়ন বলছে ওকে, ইয়েস। আচ্ছা শ্রেয়াও বলছে খুব সুন্দর। তোমাদের এভাবেই দেখো ইনকর্পোরেশনটা প্রয়োজন
এইভাবেই দেখো টিউটোপিয়া তোমাদের জন্য লাইভ ক্লাস তাহলে নিয়ে আসতে থাকবে। এবং অবশ্যই দেখো তোমাদেরকে এর মাঝে একটুখানি বলে দিতে চাই আমি, এই রকমের লাইভ ক্লাস কিন্তু দেখো আমাদের 7 থেকে 12 অবধি চলছে, যেটা অলরেডি দেখো তোমরা জানো। তোমরাও পরবর্তীকালে যখন 11-এ উঠবে সেই লাইভ ক্লাসগুলোতে এনরোলের সুযোগ কিন্তু তোমাদের কাছেও থাকছে। তো চলো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ব্যাপারটা তাহলে একটুখানি শুরু করে বলে দেওয়া যাক। বিষয়টা বলি, এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যেখানে কিনা 7টা পর্যায় আর 18টা শ্রেণী থাকছে, সেই 18টা যে শ্রেণী আছে না, 18টা শ্রেণীকে সেই 18টা যে শ্রেণী আছে সেই 18টা শ্রেণীকে কিন্তু আবার 1, 2, 3 এই রকমের শ্রেণী সংখ্যা অনুযায়ী বিভিন্ন বিভিন্ন নাম দেওয়া হয়েছে, জানো তো। মানে এই যে দেখো 18টা শ্রেণীর মধ্যে যে প্রথম শ্রেণীটা আছে, সেই প্রথম শ্রেণীটার নাম কিন্তু হচ্ছে দেখো ক্ষার ধাতু। আচ্ছা, সেকেন্ড যে দেখো শ্রেণীটা আছে তার মৌলগুলোকে কিন্তু বলা হয় ক্ষারীয় মৃত্তিকা। আচ্ছা, ক্ষারীয় মৃত্তিকা মৌলের পরে যদি তুমি চলে যাও 13 নম্বরে, তার কারণটা কি? তার কারণ দেখো 3 থেকে 12 যেগুলো আছে সেইগুলো কিন্তু দেখো হচ্ছে সন্ধিগত মৌল। এবং তোমরা খুব ভালো করেই জানো যে এই সন্ধিগত মৌলগুলো কি রকমের ধর্ম প্রদর্শন করে, আমি সেটাও তোমাদের সাথে ডিসকাস তো করবই, ঠিক আছে। আচ্ছা, আবার এই 13 নম্বর শ্রেণীতে যখন তুমি চলে যাচ্ছ, 13 নম্বর শ্রেণীটা কিন্তু দেখো বোরন পরিবার। আচ্ছা, যখন তুমি দেখো 14 নম্বরে চলে যাচ্ছ, 14 নম্বরটা কিন্তু তোমার কার্বন পরিবার। যখন দেখো তুমি চলে যাচ্ছ 15 নম্বরে, 15 নম্বরটা কিন্তু তোমার নিক্টোজেন। আচ্ছা, তারপরে তুমি যখন চলে আসছো 16 নম্বরে, 16 নম্বর শ্রেণীটাকে কিন্তু বলে চ্যালকোজেন। 17 নম্বর যে শ্রেণীটা আছে সেই 17 নম্বর শ্রেণীটাকে কিন্তু বলে হ্যালোজেন। আর 18 নম্বর যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে কিন্তু নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী, ঠিক আছে। তাহলে আশা করছি দেখো তোমরা প্রত্যেকে জেনে গেলে যে এই 1 নম্বর থেকে শুরু করে একদম 18 নম্বর শ্রেণীগুলোকে, যে মৌলগুলোকে রাখা হয়েছে, সেই মৌলগুলোকে কি কি নামে ডাকা হয়, ঠিক আছে। অনেকের মধ্যে যেন একটা প্রশ্ন খুব জাগতে পারে এই জায়গাটায়, যে আচ্ছা এই যে 15 নম্বরের যে শ্রেণীর মৌলগুলোকে দেখো বলা হয় নিক্টোজেন, এই নিক্টোজেন কথাটার আবার কি অর্থ? আবার দেখো 16 নম্বর শ্রেণীর মৌলগুলোকে যে বলা হয় চ্যালকোজেন, এই চ্যালকোজেনেরই বা কি অর্থ? আচ্ছা, এই হ্যালোজেনেরই বা কি অর্থ? এই জিনিসগুলো কিন্তু দেখো অনেকের মনের মধ্যে আসে বাট বলতে পারে না। বিষয়টা একটু বলি। নিক্টোজেন, নিক্টোজেন মানে হচ্ছে দেখো, হ্যাঁ একদম অয়ন দেখো ঠিক বলেছে, শ্বাসরোধকারী গ্যাস উৎপাদক কিছু কিছু মৌল থাকে, সেগুলোকে বলা হয় দেখো নিক্টোজেন। আচ্ছা, চ্যালকোজেন মানেটা কি? চ্যালকোজেন মানে হচ্ছে দেখো আকরিক উৎপাদক। আর হ্যালোজেন মানে কি? হ্যালোজেন মানে কিন্তু হচ্ছে দেখো সামুদ্রিক লবণ উৎপাদক। এইগুলো কিন্তু দেখো তোমাদেরকে জেনে রাখতেই হচ্ছে। তাহলে এটা কি বলো? শ্বাসরোধকারী গ্যাস। এগুলো কিন্তু পরীক্ষাতে অনেক সময় জ্যাকপট কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিতে পারে, যেগুলো তুমি ভাবতেও পারবে না, ঠিক আছে। একদম অয়ন বলে দিয়েছে, আবার লবণ উৎপাদক, একদম ভেরি গুড। চলো তাহলে এটা হচ্ছে কি বলো? আকরিক উৎপাদক। আর এইটা কি বলো? হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। প্রত্যেকটা কিন্তু উৎপাদক, ঠিক আছে। আচ্ছা, এবার একটুখানি বিষয়টা বলি, যে এগুলো তো দেখো তুমি বুঝলে, এবার একটুখানি বিশেষ ধ্যান দেওয়া যাক নেই 18 নম্বর শ্রেণীটার মধ্যে। কেন গো? তার কারণ 18 নম্বর শ্রেণীর যে মৌলগুলো রয়েছে না, তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, নিষ্ক্রিয় কেন বলা হয়? বিষয়টা কখনো ভেবে দেখেছো? 18 নম্বর শ্রেণীর যে মৌলগুলো যদি তুমি একটুখানি লেখো তাদেরকে, দেখো তুমি একটা আলাদাই গল্প শুনতে পাবে এদের থেকে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন, এই যে দেখো মৌলগুলো রয়েছে, সেই মৌলগুলো কিন্তু দেখো একদম ইলেকট্রনিক্যালি ইনার্ট। তার মানে দেখো এরা কিন্তু কেমিক্যাল রিয়াকশন করতে চায় না, কেমিক্যাল রিয়াকশনের দিক থেকেও কিন্তু এরা পুরোপুরিভাবে ইনার্ট। এরা এদের ইলেকট্রনগুলোকে ছাড়তেই চায় না। তার কারণ কি জানো তো? এদের কিন্তু দেখো অত্যন্ত স্থায়ী ইলেকট্রন বিন্যাস আছে। কি রয়েছে বলো? স্থায়ী ইলেকট্রন বিন্যাস কিন্তু দেখো এদের রয়েছে, এবং সেই ইলেকট্রন বিন্যাসকে দেখো নষ্ট করতে তারা কোনোদিন চাইবে না, ঠিক আছে। চলো, আচ্ছা এই সূত্রে কিন্তু একটুখানি বলে রাখাটা আমার মনে হয় ভালো। এই যে দেখো রেডনটা আছে, সেটা কিন্তু হচ্ছে একটা তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল। কি বলা হয়? তেজস্ক্রিয় নিষ্ক্রিয় দেখো মৌল এটা। ওকে, তাহলে একটা তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম শোনার পরে তোমাদের তো ইচ্ছা করতে পারে, আচ্ছা স্যার
গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13 এগুলোর মধ্যেও কি তেজস্ক্রিয় মৌলগুলো আছে? হ্যাঁ আছে। তোমাদেরকে দেখো যেগুলো যেগুলো একটুখানি বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়ে রাখতে হবে, ইম্পর্টেন্স দেখো দিতে হবে পড়ার মধ্যে, সেটা হচ্ছে গ্রুপ 1-এর মধ্যে থাকা একটা তেজস্ক্রিয় মৌলের নাম। মানে দেখো যদি খুব ভালো করে বলতে হয় তাহলে একটা কিন্তু তেজস্ক্রিয় ক্ষার ধাতুর নাম। তেজস্ক্রিয় ক্ষার ধাতুটা কে বলো তো? কেউ বলতে পারবে তেজস্ক্রিয় ক্ষার ধাতু কে? দেখো তাহলে আমি দেখো বলে দিই, একদম অয়ন দেখো বলে দিচ্ছে। অয়ন কিন্তু একদম খুব মানে চাঙ্গা পাঙ্গা হয়ে একদম পার্টিসিপেট করছে। চলো একদম খুব ভালো। একটা তেজস্ক্রিয় ক্ষার ধাতুর নাম কিন্তু দেখো ফ্রান্সিয়াম। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম। সেটা কি বলতে পারবে? তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম দেখি কেউ বলতে পারে কিনা। একদম অয়নই দেখো বলছে, রেডি। আমারও অন্যরাও বলো, চলো একটু ভালো করে পার্টিসিপেট করি আমরা। আচ্ছা এরপরে দেখো যেটা আমাদের পরীক্ষাতে আসতে পারে সেটা হচ্ছে একটা তেজস্ক্রিয় হ্যালোজেনের নাম। তাহলে এটা কিন্তু পরীক্ষাতে প্রায়ই এসে থাকে যে একটা তেজস্ক্রিয় হ্যালোজেনের নাম কি? তেজস্ক্রিয় হ্যালোজেন কিন্তু হচ্ছে দেখো অ্যাস্টাটিন, যেটাকে কিন্তু আমরা এটি দিয়ে লিখি। একদম ভেরি গুড। চলো এবার এখান থেকে দেখো আরও একখানা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে যে এমন একটা শ্রেণীর নাম বলো যেখানে কিন্তু কঠিন, তরল, গ্যাসীয় সব ধরনেরই দেখো মৌল পাওয়া যায়। সেই দেখো যে শ্রেণীটা, সেই শ্রেণীটা হচ্ছে কিন্তু এই হ্যালোজেনের শ্রেণী, অর্থাৎ 17 নম্বর শ্রেণী। সেখানে যদি তুমি একটুখানি মন দিয়ে দেখো না, 17 নম্বর শ্রেণীর মধ্যে যে ফ্লুরিন ক্লোরিনগুলো পাওয়া যাচ্ছে এরা কিন্তু দেখো হচ্ছে গ্যাসীয়। যে ব্রোমিনটা দেখো পাওয়া যাচ্ছে সেই ব্রোমিনটা কিন্তু হচ্ছে দেখো সাধারণ উষ্ণতাতে তরল, এবং এই সাধারণ উষ্ণতায় তরল ব্রোমিনের পরে দেখো রয়েছে যে আয়োডিন, এগুলো প্রত্যেকেই কিন্তু দ্বিপরমাণুক হয়। আমি জাস্ট একটা পরমাণু লিখে লিখে দেখাচ্ছি। এই যে আয়োডিন সেটা কিন্তু হচ্ছে দেখো সাধারণ উষ্ণতাতে কঠিন একটা পদার্থ। ঠিক আছে, ওকে চলো এবার চলো একটুখানি বিষয়টা বলে রাখি যে এই সমস্ত বিষয়গুলো বলার পরে তাহলে মোটামুটি এবার আমাদের চলে যাওয়ার কথা কাতে সন্ধিগত মৌলের শ্রেণীগুলোর মধ্যে। তাহলে চলো সন্ধিগত মৌলগুলোর দিকে যদি একটুখানি আমরা এগিয়ে যাই, আমরা দেখো দেখতে পাবো একটা অন্যরকম গল্প যে এই সন্ধিগত মৌলগুলো আমাদের নর্মাল পর্যায় সারণীর নিয়মগুলোকে কিন্তু খুব একটা মান্যতা দেয় না। তার কারণ কি বলতো? কারণ হচ্ছে সন্ধিগত মৌলগুলো রঙিন জটিল যৌগ গঠন করে এবং এরা একটা নয় একাধিক যোজ্যতা প্রদর্শন করে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো একটা কথা তোমাদেরকে আমার বলতে খুব ইচ্ছা করছে। তাহলে দুটো পয়েন্ট বললাম, রঙিন জটিল যৌগ গঠন করছে আর একাধিক যোজ্যতা প্রদর্শন করছে। এখানে একটা কথা দেখো বলি, তোমরা যদি সন্ধিগত মৌলের শ্রেণীটা একটুখানি খুলে দেখো না, তোমরা কিন্তু দেখো দেখতে পাবে জিঙ্ক। কিন্তু বাস্তবে একটা কথা বলি, জিঙ্কের কিন্তু সন্ধিগত শ্রেণীর মধ্যে থাকার কথাটাই নয়। স্যার সাউন্ড আসছে না, সাউন্ড কি আসছে না? বাকিরা একটুখানি জানাও তো, সাউন্ড আসছে না? একটু লিখে জানাও তো বাকিরা, সাউন্ডে কি প্রবলেম হচ্ছে কোনো? আসছে আসছে, ওকে 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 চলো তাহলে। যে বললে মনে হয় সায়নদীপ না কেউ হয়তো বললে, সে একটুখানি নিজের নেট কানেকশনটা চেক করে নাও, তাহলে হয়তো দেখো তোমার কোনো প্রবলেম হচ্ছে। দেখো তাহলে যেখানে দেখো ছিলাম, এই যে দেখো সন্ধিগত যে মৌলগুলো রয়েছে সেই সন্ধিগত মৌলগুলো কিন্তু দেখো একটা বিশেষ ধরনের ব্যাপারের জন্য বিখ্যাত। কিন্তু তাদের মধ্যেও দেখো কিছু কিছু মৌল আছে, যেমন হতে পারে জিঙ্ক, যেমন হতে পারে ক্যাডমিয়াম, যেমন হতে পারে পারদ। এদেরকে কিন্তু সন্ধিগত শ্রেণীর মধ্যে রাখার প্রতি একটুখানি বিতর্কিত ব্যবস্থা দেখো থাকতে পারে, একটু অবস্থান দেখো থাকতে পারে। তার কারণটা কি জানো তো? তোমরা যখন ক্লাস 11-এ উঠবে দেখতে পাবে, তোমরা যখন উপকক্ষের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করতে যাবে না, তখন দেখতে পাবে এই জিঙ্ক, ক্যাডমিয়াম বা পারদের ক্ষেত্রে একটা বিশেষ উপকক্ষ পুরোপুরিভাবে ফিল্ড রয়েছে। ঠিক আছে, যেটা হচ্ছে দেখো 3D উপকক্ষ। তোমরা এখন ওই ব্যাপারটা বুঝতে পারবে না, কিন্তু তবু একটু আমি বলে রাখছি, বিষয়টা যদি পরীক্ষাতে দিয়ে একটু লিখে দিতে পারবে যে এদের ক্ষেত্রে যে 3D উপকক্ষটা দেখো থাকে, কাদের ক্ষেত্রে? জিঙ্ক, ক্যাডমিয়াম এবং পারদের ক্ষেত্রে সেই 3D উপকক্ষটা কিন্তু দেখো সম্পূর্ণ অবস্থাতে থাকে, মানে দেখো পুরোপুরিভাবে ফিল্ড থাকে। সেই কারণে জানো তো এদেরকে সন্ধিগত মৌলের আন্ডারে কিন্তু ফেলার কথা নয়। কিন্তু যেহেতু এরা কিন্তু দেখো ওই রঙিন জটিল যৌগ গঠনে সাহায্য করে, সেহেতু এদেরকে কিন্তু ওই ট্রানজিশন মেটাল এলিমেন্টসের মধ্যে রেখে দেওয়া হয়। ঠিক আছে, চলো এবার একটুখানি দেখো একটা নতুন কনসেপ্টের কথা বলি, সেইটা হচ্ছে কিন্তু দেখো ইউরেনিয়ামোত্তর মৌল আর বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইটসের কথা। চলো ইউরেনিয়ামোত্তর মৌল বিষয়টা কি?
ইউরেনিয়ামোত্তর, বিষয়টা বুঝতে পারছো তো, যে ইউরেনিয়ামের পরবর্তী ইউরেনিয়ামের মতোই দেখো কিছু কিছু মৌল আছে যেগুলো কিন্তু দেখো প্রাকৃতিক নয়, এদেরকে কিন্তু দেখো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এবং এই সমস্ত মৌলগুলোর যদি তোমাকে নাম বলতে বলে কয়েকটা, সেটা কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। দেখো নেপচুনিয়াম, কি বললাম, নেপচুনিয়াম এবং প্লুটোনিয়াম, এই সমস্ত যে মৌলগুলো আছে সেগুলো কিন্তু দেখো ইউরেনিয়ামোত্তর মৌলের মধ্যে পড়ছে। থোরিয়াম হতে পারে, বিভিন্ন ধরনের মৌলগুলো আছে। চলো এবার একটুখানি তোমাদের সাথে ডিসকাস করি বিরল মৃত্তিকা মৌলের ব্যাপারে। চলো, বিরল মৃত্তিকা মৌলের বিষয়টা কি? বিরল মৃত্তিকা মৌল কিন্তু হচ্ছে দেখো ল্যান্থানাইটস। এই বিরল মৃত্তিকা মৌলের মধ্যে যদি তোমাকে দেখো বলি যে বিরল মৃত্তিকা মৌল কোথা থেকে শুরু আর কোথার মধ্যে শেষ, তাহলে দেখো তুমি বলবে বিরল মৃত্তিকা মৌল হচ্ছে ল্যান্থানামের পরবর্তী 14টা মৌল। কটা মৌল? 14টা মৌল। আচ্ছা, ইউরেনিয়ামোত্তর মৌল কতগুলো রয়েছে? 11খানা রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষাতে এসে থাকে। ঠিক আছে, ল্যান্থানামের পরবর্তী কটা মৌল? তাহলে বিরল মৃত্তিকা মৌলের মধ্যে 14টা মৌল, যার প্রথমটা কিন্তু হচ্ছে দেখো সিরিয়াম, আর সব থেকে শেষেরটা কিন্তু হচ্ছে দেখো লুটেশিয়াম। আর কি মনে রাখতে হবে? এদের পারমাণবিক সংখ্যাগুলো, এটা দেখো 58 আর এটা দেখো কিন্তু 71। এইটুকু যদি তুমি মনে রাখতে পারো, একদম ডান অ্যান্ড ডাস্টেড। ঠিক আছে, চলো। আচ্ছা, আমি না আরো একটা প্রশ্ন পরীক্ষাতে আসতে শুনেছি, সেটা হচ্ছে অ্যাক্টিনাইটস মৌলের বিষয়টা। অ্যাক্টিনাইটস মৌলের মধ্যে দেখো একটা নামের পরবর্তী যে মৌলগুলোকে বলা হয় অ্যাক্টিনাইটস। আর এখান থেকে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসে থাকে, এর সব থেকে শেষ মৌলটার নাম কি? শেষ মৌলটার নাম কিন্তু হচ্ছে দেখো লরেন্সিয়াম। তাহলে সব থেকে শেষ অ্যাক্টিনাইটস এর নাম কি বলো? লরেন্সিয়াম। ঠিক আছে, চলো এবার যেটা দেখো আমাদের পরীক্ষাতে আরো দিতে পারে, তাহলে মোটামুটি বুঝতে পারলে তো যে এই যে দীর্ঘ পর্যায় সারণীর মধ্যে যে সমস্ত শ্রেণীগুলো আছে, আমি কিন্তু সমস্ত শ্রেণীগুলোকে এক এক করে ডিসকাস করে দিলাম। এবং তার সাথে সাথে কিন্তু আমরা এর পাশাপাশি আরো যে সমস্ত ইউরেনিয়ামোত্তর মৌল আর বিরল মৃত্তিকা মৌল ছিল সেইগুলোকেও ডিসকাস করে দিলাম। আমি একটু তোমাদের থেকে জানতে চাইবো যে সবকিছু কি তোমাদের ক্লিয়ার হলো? এই যে দেখো শ্রেণীভিত্তিক যে আলোচনাটা করে দিলাম, পুরোপুরি ক্লিয়ার তো? একদম সুন্দরভাবে বুঝতে পেরেছো তো? জানিয়ে দাও একটুখানি, দেখি একটু কারোর সাথে বেশ কথা বলা যাবে, একটু দেখি। আচ্ছা স্যার, লাস্টে যেটা বললেন ওটা আরেকবার বলে দেবেন। লাস্টে বললাম বলতে কি বলতো, এই যে দেখো তোমাকে অ্যাক্টিনাইটস আর ল্যান্থেনাইটস এর বিষয়টা একটুখানি বললাম লাস্টে। ঠিক আছে, যে অ্যাক্টিনাইটস আর ল্যান্থেনাইটস এর মধ্যে কারা কারা পড়ছে, সব থেকে শেষে কে আছে? আচ্ছা, মৌ বলছে আমি বুঝতে পারিনি। আচ্ছা চলো, আমি তাহলে আবারও চেষ্টা করছি সমস্ত জিনিসগুলোকে আস্তে আস্তে তুমি থাকতে নিশ্চয়ই দেখো শিখে যাবে। ঠিক আছে, চলো এবার দেখো একটুখানি পরের কিছু কনসেপ্টের মধ্যে যাওয়া যাক। পরের কনসেপ্টসগুলো হচ্ছে কিন্তু পরের যে দেখো কিছু কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলোর দিকে একটুখানি যাওয়া যাক। কনসেপ্টগুলোর মধ্যে দেখো যেটা প্রথমেই পড়ছে, আচ্ছা চলো। আচ্ছা, মৌ বলছে যে আমার প্রবলেম হচ্ছে, তার কারণ হচ্ছে আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা ওকে, চলো দেখো যেটা একটুখানি বলি, যে সমস্ত কনসেপ্টসগুলো দেখো আশা করছি তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছি। এই সমস্ত কনসেপ্টসগুলোকে দেখো ডিটেলে ডিসকাশন করা আছে আমাদের টিউটোপিয়া অ্যাপে, এবং সেই অ্যাপটাকে ফলো করার পর যদি তুমি চাও সমস্ত প্রশ্ন উত্তরগুলোকে এক জায়গায় পেতে, সেইটারও কিন্তু ব্যবস্থা তোমার জন্য টিউটোপিয়া করে রেখেছে ডিজিটাল সহায়িকার মাধ্যমে। এবং সেটা কিন্তু তোমরা ইউটিউব থেকে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করে নিতে পারছো সমস্ত চ্যাপ্টার্সগুলো। অলরেডি দেখো অনেক চ্যাপ্টার ওখানে ডিসকাস করে দেওয়া হয়েছে। তাহলে চলো একটু একটু করে এবার বিষয়টাকে এগোতে থাকি। নেক্সট দেখো আমাদের দেখো এই শ্রেণীগত আলোচনাটা মোটামুটি শেষ হচ্ছে। এখানে দেখো একটা কথা অবশ্যই বলে রাখাটা ভালো, হাইড্রোজেনের বিষয়টা। হাইড্রোজেনকে কিন্তু দেখো দুষ্টু মৌল বলা হয়ে থাকে। কেন বলো তো এই দুষ্টু মৌল কথাটা বলা হয়ে থাকে? তার কারণ হচ্ছে হাইড্রোজেনকে কিন্তু দুটো শ্রেণীর মধ্যেই মোটামুটি করে পাকাপোক্ত জায়গা দেওয়া যায়। কি কি শ্রেণী? একটা হচ্ছে দেখো ক্ষার ধাতুদের শ্রেণী বা 1 নম্বর শ্রেণী, আরেকটা কিন্তু হচ্ছে দেখো 17 নম্বর শ্রেণী বা হ্যালোজেন। এবার বিষয়টা একটুখানি বলি যে কেন ক্ষার ধাতুগুলোর মধ্যে কিন্তু হাইড্রোজেনকে রাখা যায় আর কেনই বা 17 নম্বর শ্রেণীর মধ্যেও রাখা যায়। তার কারণটা দেখো তুমি যদি দেখতে পাও যে ক্ষার ধাতুগুলোর যে যোজ্যতা রয়েছে সেটাও কিন্তু এক, আর হাইড্রোজেনের যে যোজ্যতা রয়েছে সেটাও কিন্তু এক। ক্ষার ধাতুগুলো কিন্তু দেখো ইলেকট্রোপজিটিভ আর হাইড্রোজেনও কিন্তু দেখো ইলেকট্রোপজিটিভ। আচ্ছা, যদি তোমাকে একটুখানি 17 নম্বর শ্রেণীর কথা বলি, তাহলে হাইড্রোজেনও দেখো কিন্তু দ্বিপরমাণু, আর 17 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে সেইগুলোও কিন্তু দেখো দ্বিপরমাণু।
হাইড্রোজেনও কিন্তু একটা অধাতু এবং একটা গ্যাসীয় পদার্থ, আর 17 নম্বর শ্রেণীগুলো কিন্তু একটা গ্যাসীয় পদার্থ এবং একটা অধাতু বটে। ঠিক আছে, আচ্ছা, তার সাথে সাথে একটা জিনিস দেখো বলে রাখাটা উচিত যে 17 নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে তারা কিন্তু হ্যালাইড যৌগ গঠন করে, আর হাইড্রোজেন কিন্তু হাইড্রাইড যৌগ গঠন করে। ঠিক আছে, যেমন কিন্তু ধরো সোডিয়াম, সে যদি দেখো ফ্লুরিনের সাথে বিক্রিয়া করে তাহলে সে কিন্তু একটা ফ্লুরাইড যৌগ তৈরি করছে, আবার যদি সে একটা হাইড্রোজেনের সাথেও বিক্রিয়া করে সে কিন্তু একটা হাইড্রাইড যৌগ গঠন করছে। এই এত সিমিলারিটিস দেখো দুটো শ্রেণীর সাথে থাকাটা কিন্তু খুব একটা মঙ্গলজনক হয়নি হাইড্রোজেনের। কেন জানো তো? তার কারণ ওই জন্যই হাইড্রোজেনকে কোনো পাকাপোক্ত জায়গা না মেন্ডেলেভ দিতে পেরেছিলেন, না আধুনিক দীর্ঘ পর্যায় সারণী দিতে পেরেছে। ঠিক আছে, এবার চলো একটুখানি বলা যাক বিষয়টা। নেক্সট যেটা আমাদের আছে সেটা হচ্ছে পর্যায় ও শ্রেণীগত ধর্ম। চলো, পুরো ডিসকাশনটা আশা করছি দেখো ডান। ঠিক আছে, কিন্তু পর্যায় ও শ্রেণীগত ধর্মটা কিন্তু একটা আলাদাই ফ্যান বেস রাখে। বিষয়টা কি, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষার এই 3 নম্বরের প্রশ্নটা কিন্তু দিয়ে থাকে। কি কি প্রশ্ন আসতে পারে দেখে নাও, আগে একটু ডিসকাশনটা করে নিই। দেখো প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, আর তোমাদের দেখো এর সাথে সাথে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কিন্তু আয়োনাইজেশন শক্তি। সব তোমরা জানো আশা করছি, তাও একবার করে জাস্ট বলে দেবো বিষয়টা। 3 নম্বর দেখো যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা কিন্তু হচ্ছে দেখো তড়িৎ ঋণাত্মকতা। 4 নম্বর দেখো যেটা অবশ্যই পড়তে হচ্ছে সেটা হচ্ছে কিন্তু দেখো ধাতব ধর্ম। 5 নম্বর দেখো যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে কিন্তু জারণ বিজারণ। এটা কিন্তু মারাত্মক একটা ইম্পর্টেন্ট জিনিস, জারণ বিজারণের বিষয়টা। আচ্ছা, তারপরেও দেখো মাঝে মধ্যে কিছু কিছু সময় দেখো কিছু কিছু অক্সাইডের আম্লিক আর ক্ষারীয় ধর্ম নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দেয়। তার মানে অক্সাইডগুলোর আম্লিক ও ক্ষারীয় ধর্ম। তাহলে চলো এইগুলোকেই দেখো আমাদের কিন্তু মোটামুটি পর্যায় ও শ্রেণীগত ধর্মের মধ্যে ডিসকাস করতে হচ্ছে, এবং তার সাথে সাথে দেখো একটা প্রশ্ন অবশ্যই ডিসকাস করতে হচ্ছে যে এমন একটা ধর্মের নাম বলো যেটা কিন্তু এই পর্যায়গত ধর্ম নয়। সেটার উদাহরণটাও দেখো একটুখানি তোমাদেরকে বলে রাখি, সেটা কিন্তু হচ্ছে দেখো তেজস্ক্রিয়তা। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে খুব দিয়ে থাকে যে এমন একটা ধর্মের নাম বলো যেটা কিন্তু পর্যায়গত নয়, সেটা কি বলো তাহলে? তেজস্ক্রিয়তা। চলো শুরু করি তাহলে 1 নম্বরটাকে নিয়ে, সেটা হচ্ছে কি বলো? পারমাণবিক ব্যাসার্ধ। চলো, পারমাণবিক ব্যাসার্ধ বিষয়টা একটুখানি বলার আগে যেটা তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষাতে আসে সেটা কি, যে পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর কি পরিবর্তিত হয় আর শ্রেণী বরাবরই বা কিভাবে পরিবর্তিত হয় জানো তো? যদি আমি একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে যে মৌলগুলো আছে তাদের পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু ক্রমশ কমতে থাকে। তাহলে এই বরাবর কি হয় বলো? পারমাণবিক ব্যাসার্ধ কমে। আর যখন আমরা কিন্তু একটা শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে আসি তখন কিন্তু আমরা দেখতে পাই পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু ক্রমশ বাড়তে থাকে। তাহলে এই বরাবর কি হয় বলো? বাড়ে। এবার দেখো অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এই বরাবর কেন কমে, এই বরাবরই বা কেন বাড়ে? বিষয়টা একটুখানি বলি যে ধরো তোমার এখানে ধরো লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, বোরন আছে, কার্বন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ফ্লুরিন আছে। তুমি যত এই বরাবর যেতে থাকছো বাম দিক থেকে ডান দিকে তুমি কিন্তু দেখো দেখতে পাচ্ছ যে পারমাণবিক যে সংখ্যাটা রয়েছে, যে পরমাণু ক্রমাঙ্ক রয়েছে সেটা কিন্তু 1 একক করে বাড়ছে। তার মানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের সংখ্যা কিন্তু 1 একক করে বাড়ছে। তার মানে নিউক্লিয়াসের যে শক্তি সেটাও কিন্তু ক্রমশ বাড়ছে। কিন্তু তুমি তো প্রশ্ন করতে পারো যে ইলেকট্রনের কি হচ্ছে? ইলেকট্রন সংখ্যাও তো 1 একক করে বাড়ছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে জানো তো? যদি তুমি একটুখানি ইলেকট্রন বিন্যাসগুলোকে করো, একটু জাস্ট তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য বিষয়টা বলছি, অনেকে হয়তো জানো না বিষয়টা। তাহলে দেখো তো এইটা কি হয়ে যাবে? 2 1, এটা হয়ে যাবে দেখো 2 2, এটা হয়ে যাবে দেখো 2 3, এটা হয়ে যাবে কিন্তু দেখো 2 4, এটা হয়ে যাবে 2 5। মানে বুঝতে পারছো তো যে ইলেকট্রন সংখ্যা দেখো যেগুলো বাড়ছে সেগুলো একই মুখ্য স্তরের মধ্যে বসছে। ইলেকট্রনগুলো কিন্তু এই এল এর পরে আর এম এন এর মধ্যে যাচ্ছে না। পারমাণবিক সংখ্যা তাহলে যখন বাড়ছে নিউক্লিয়াসের চার্জটা দেখো বাড়ছে, নিউক্লিয়াসের শক্তিটা বাড়ছে। তার মানে দেখো একটা চুম্বক ধরো তোমার কাছে রয়েছে
আর এখানটা তো ধরো আরেকটা চুম্বক তোমার কাছে ধরো রয়েছে। তুমি কি করছো, তুমি দেখো নিউক্লিয়াসের শক্তি বাড়াচ্ছ, তার মানে দেখো পজিটিভ প্রান্ত বা ধরে নাও উত্তর মেরু বা যাই খুশি তুমি ধরে নাও, তার দেখো তুমি শক্তিটা বাড়াচ্ছ। এবং তুমি দেখো ইলেকট্রন সংখ্যা যখন বাড়াচ্ছ, তুমি দেখো নেগেটিভের শক্তিটাও বাড়াচ্ছ। কিন্তু একটা কথা ভেবে দেখো তো, তুমি কি তাদের মধ্যে দূরত্বটা বাড়াচ্ছ? ইলেকট্রনসগুলো কিন্তু একই মুখ্য স্তরের মধ্যে বসছে, এদের মধ্যে কিন্তু দেখো আর অন্য অন্য মুখ্য স্তরে যেহেতু যাচ্ছে না, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা কিন্তু বাড়ছে না, যার ফলে কি হচ্ছে না এদের মধ্যে কিন্তু দেখো আকর্ষণটা ক্রমশ বাড়ছে। তার মানে ইলেকট্রনটাকে কিন্তু নিউক্লিয়াস এবার আকর্ষণ করতে শুরু করেছে, যার ফলে কিন্তু আস্তে আস্তে আমরা যত পর্যায়ে বরাবর যাচ্ছি বাম দিক থেকে ডান দিকে, পারমাণবিক ব্যাসার্ধটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে। ঠিক আছে, আর শ্রেণী বরাবর যত উপর থেকে নিচের দিকে যাব, তখন কি হবে না, তখন দেখো ইলেকট্রন সংখ্যা বাড়বে, কিন্তু ইলেকট্রনসগুলো দেখতে পাবে যে ভিন্ন ভিন্ন মুখ্য স্তরের মধ্যে বসতে শুরু করেছে। একটা দুটো এক্সাম্পল যদি তোমাকে আমি দেখাতে চাই, তাহলে তুমি এই জায়গাটা খেয়াল করে কিন্তু একটু দেখতেই পারো যে তুমি যদি লিথিয়াম থেকে শুরু করে একটুখানি এগোতে থাকো, ধরো K11 আমি লিখলাম, প্রথমে ধরো আমি লিথিয়াম লিখলাম 3, তাহলে কি হয়ে গেল দেখো তো 2 1। সোডিয়ামের কথাটা একটুখানি ভাবো তো, 11 নম্বর কি হয়ে যাবে দেখো তো 2 8 1। তারপরে দেখো তো পটাশিয়াম 19 কত হয়ে যাবে 2 8 8 1। তার মানে যে সর্বশেষ ইলেকট্রনটা আছে সেটা কিন্তু ক্রমশ নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু এই যে চুম্বক দুটো দুদিকে শক্তিটা তো বাড়ছে, কিন্তু তাদের মধ্যে দূরত্বটাও বাড়ছে, যার ফলে কিন্তু ওই নিউক্লিয়াস ওই শেষ কক্ষের ইলেকট্রনটাকে অতটা ভালো করে আকর্ষণ করতে পারছে না। সেই কারণেই কিন্তু দেখো পারমাণবিক ব্যাসার্ধটা বাড়ছে। তোমরা যখন 11-এ উঠবে তখন কিন্তু এখানে শিল্ডিং এফেক্ট বলে একটা ধর্মের কথা জানতে পারবে। যাক, সেই সব ব্যাপারগুলো থাক এখন। চলো, তার মানে যেটা দেখো বুঝতে পারলে আলটিমেটলি যে পারমাণবিক ব্যাসার্ধ পর্যায়ে বরাবর এইভাবে যত সময় মানে কমতে থাকে, আর যে কিন্তু দেখো শ্রেণী বরাবর ক্রমশ বাড়তে থাকছে। এবার চলো তো দ্বিতীয় ধর্মটার মধ্যে একটুখানি যাওয়া যাক। 2 নম্বরটা দেখো হচ্ছে আয়োনাইজেশন শক্তি। এই আয়োনাইজেশন শক্তির কিন্তু একটুখানি দেখো গুরুত্ব তোমাদের কিন্তু আছে। কারণ আছে বলো তো, তার কারণ হচ্ছে পরীক্ষার সময় আয়োনাইজেশন শক্তি কাকে বলে সেটাও লিখতে দেয়। ঠিক আছে, ওটা দেখো আমাদের কোয়েশ্চেন আনসার্সের মধ্যে ডিসকাস করবো আমি। চলো একটুখানি তাহলে বিষয়টা বলি যে তুমি দেখো দেখতে পাচ্ছ যখন আমরা একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, আমার কিন্তু দেখো ইলেকট্রনসগুলোর ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমাকে একটা সত্যি কথা বলো তো, যখন আমার ইলেকট্রনসগুলোকে নিউক্লিয়াস জাপটে আকর্ষণ করছে, তুমি কি ওই ইলেকট্রনটাকে সহজে বার করতে পারবে? পারবে না। তুমি যদি ইলেকট্রনটাকে সহজে বার করতে না পারো, তাহলে তোমাকে সেই ইলেকট্রনটাকে বার করতে বেশি শক্তি দিতে হবে। আর কোনো একটা মৌলের সর্ববহিস্থ ইলেকট্রনকে বার করতে যে শক্তিটাই তো দিতে হয়, সেটাই তো আয়োনাইজেশন শক্তি গো। যার ফলে কি হচ্ছে, যত আমরা পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, পারমাণবিক ব্যাসার্ধ কমার সাথে সাথে নিউক্লিয়াসের ইলেকট্রনের উপর আকর্ষণ বাড়ার সাথে সাথে ইলেকট্রনটাকে বার করতে আমাদের আরো বেশি শক্তি দিতে হচ্ছে। যার ফলে যত বেশি শক্তি, আয়োনাইজেশন শক্তি তত বেশি। তাহলে এই বরাবর কিন্তু আয়োনাইজেশন শক্তি ক্রমশ বাড়ে। আর তাহলে যখন আমরা শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামবো, তখন কি হবে, ইলেকট্রনটা চলে যাবে দূরে, ইলেকট্রনের উপর আকর্ষণটা যাবে কমে, যার ফলে ইলেকট্রনটাকে সহজে বার করে নেওয়া যাবে। তার মানে বার করতে শক্তিটা কম দিতে হবে। যদি শক্তিটা কম দিতে হয় ক্রমশ, যার ফলে কিন্তু আয়োনাইজেশন শক্তি কিন্তু ক্রমশ কমে যাবে। ক্লিয়ার আছে? চলো তাহলে এইটা কিন্তু দেখো কমে বাড়ে, আর এটা কিন্তু দেখো বাড়ে কমে। ক্লিয়ার? এখানেই দেখো একটা টুইস্ট চলে আসছে। কি টুইস্ট? টুইস্টটা দেখো কিন্তু আমি এখন জাস্ট বলছি, ডিসকাশনটা হবে যখন আমরা কোয়েশ্চেন আনসারটা ডিসকাস করব। তাহলে দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তোমার কি মনে হয় যত আমরা এই বরাবর বাম দিক থেকে ডান দিকে যাব, আয়োনাইজেশন শক্তি কিন্তু বেড়ে যাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি জানো তো সেই ট্রেন্ডটা একটুখানি ঘেটে যায়। তার কারণ হচ্ছে বেরিলিয়াম থেকে বোরনে যখন আমরা যাই, আয়োনাইজেশন শক্তি একটু কমে, আবার নাইট্রোজেন থেকে যখন আমরা মানে কার্বন থেকে যখন নাইট্রোজেনে যাই তো বেড়ে যাবে, কিন্তু অক্সিজেনে যখন যাবো আবার কমে যাবে। বিষয়টা একটুখানি কিন্তু গন্ডগোল হয়ে গেল। তাহলে সেটার যে গন্ডগোলটা সেটা কিন্তু আমরা ডিসকাস করব কোয়েশ্চেন আনসারের সময়। ততক্ষণ পর্যন্ত এটা কোয়েশ্চেন আনসার সাসপেন্স বলে লিখে রাখো। ঠিক আছে, চলো নেক্সটটার মধ্যে যাই তাহলে। নেক্সট দেখো যে ধর্মটা তোমাদের সাথে আমি ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা কি? ধরো তোমরা দুই বন্ধু, ঠিক আছে, দুই বন্ধুর মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে। ধরো এ বন্ধু আছে আর বি বন্ধু আছে।
তোমরা যে কোনো নাম দিয়ে দাও। এদের দুজনের মধ্যে ধরো একটা খুব ভালো বন্ডিং আছে, এবার সেই বন্ডিং তৈরি করতে লেগেছে টাকা। তুমি দেখো দেখতে পাচ্ছ যে তুমি যখন খেতে যাচ্ছ তোমার এই বন্ধুর সাথে, তোমার এই বন্ধু তোমার সব টাকা ঝেড়ে ঝেড়ে খেয়ে নিচ্ছে, যার ফলে কি হচ্ছে এদের দেখো একটা বন্ধনের মধ্যে টাকার বিষয়টা এবার একটু ভুলে গিয়ে যদি ইলেকট্রনের বিষয়ে চলে আসো তাহলে দেখতে পাবে যে একটা বন্ধন তৈরি করতে লেগেছে দুটো ইলেকট্রন। তার মধ্যে যদি একটা মৌল সেই দুটো ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে থাকে তাহলে তুমি বলে দিতে পারো সেই মৌলটা বেশি তড়িৎ ঋণাত্মক। তার মানে একটা সমযোজী বন্ধনের মধ্যে আবদ্ধ দুটি মৌল সেই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে যদি নিজের দিকে টেনে নেয় সেই ধর্মটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এইটার পরিবর্তনটাকে কি করে আমরা বলতে পারি যে কোনো একটা পর্যায় সারণীতে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি ইলেকট্রন তো বেরোতে পারছে না, ইলেকট্রনের উপর তো আকর্ষণ বেড়ে যাচ্ছে, কিন্তু এটা তো কোথাও বলা নেই যে ইলেকট্রন নিতে পারবে না, যার ফলে যত দেখো এই বরাবরে যাচ্ছি আমি তত কিন্তু আমার তড়িৎ ঋণাত্মকতাটা ক্রমশ বাড়ছে। ছাড়তে তো পারছি না, শুধু নেব, তাহলে তড়িৎ ঋণাত্মকতা বাড়লো, ঠিক আছে। আচ্ছা যখন দেখো নিচের দিকে যাচ্ছি ইলেকট্রন ছেড়ে দিচ্ছি, ইলেকট্রন ছেড়ে দিচ্ছি মানেই তো আমার তড়িৎ ঋণাত্মকতা কম, বুঝতে পারছো তো? তাহলে এই বরাবর কিন্তু দেখো কমে। রেডি? একদম। চলো এখানে কোনো এক্সেপশন নেই, থাকলে বলে দিতাম, ঠিক আছে। নেক্সট 4 নম্বর ধাতব ধর্ম। চলো শুরু করি। ধাতব ধর্ম বিষয়টা কি? এ ধাতুকে কোনোদিন দেখেছো নেগেটিভ হতে? দেখোনি তো কোনোদিন। তার মানে ধাতুর ধর্মটা হচ্ছে ইলেকট্রন ছাড়া, যত ভালো ইলেকট্রন ছাড়তে পারবে ধাতব ধর্ম তত বাড়তে থাকবে। ক্লিয়ার? একদম এইভাবে মনে রাখতে হবে। তাহলে যখন একটা পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে যাব ইলেকট্রন ছাড়তে পারছি না। ইলেকট্রন যদি ছাড়তে না পারি তাহলে কি আমার ধাতব ধর্ম আছে? নেই। যার ফলে যত যাব এই বরাবর ধাতব ধর্ম কিন্তু দেখো কমবে, আর যত নিচের দিকে যাব তত কি হয়ে যাবে? ধাতব ধর্ম কিন্তু দেখো ক্রমশ বাড়তে থাকবে। ক্লিয়ার? নেক্সট দেখো যেটা আমাদেরকে পড়তে হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু হচ্ছে দেখো জারণ বিজারণ। জারণ বিজারণটা কিন্তু দেখো অনেকের গুলিয়ে যায়, কিন্তু আমি একবার বলবো যে এই কনসেপ্টসগুলোকে দেখো যদি তুমি একবার শিখে যাও কারোর ক্ষমতা নেই কিন্তু দেখো সেই জিনিসটাকে তোমাকে গুলিয়ে দেওয়ার। চলো একটুখানি তাহলে তোমাকে শিখিয়ে দেওয়া যাক তো, যে যত আমরা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি আমার ইলেকট্রন কিন্তু বেরোচ্ছে না, ইলেকট্রনের ওপর আকর্ষণ কিন্তু বেড়ে যাচ্ছে। আচ্ছা জারণ মানেটা কি গো? ইলেকট্রন বেরিয়ে গেলে তাকে বলে জারণ, আর ইলেকট্রন যদি না বেরোয়, ইলেকট্রন যদি আমি গ্রহণ করতে থাকি তাকে বলে বিজারণ। তাহলে চলো তো আগে ওটা লিখে দেওয়া যাক যে ইলেকট্রন বর্জন সেটাকে কিন্তু দেখো বলে জারণ, আর ইলেকট্রন গ্রহণ সেটাকে কিন্তু দেখো বলে বিজারণ। এইটুকু কনসেপ্ট তুমি আশা করছি মনে রাখতেই পারবে। এবার একটা কথা বোঝো যে যখন আমি পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি আমার ইলেকট্রন বর্জন হচ্ছে না, তার মানে আমার নিজের কি হচ্ছে না? জারণ হচ্ছে না। তার মানে আমার শুধু ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তার মানে আমার নিজের শুধুমাত্র কি ঘটছে? বিজারণ ঘটছে। আচ্ছা আমার যদি নিজের বিজারণ ঘটে আমি অন্যকে কি করব? জারিত করব তো। তার মানে আমি যত পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে যাব আমি যত অন্যকে জারিত করতে থাকবো আমার জারণ ধর্ম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে জারণ ধর্মটা কি হচ্ছে? বাড়ছে। আচ্ছা জারণ ধর্ম যদি বাড়ে বিজারণ ধর্ম কি হবে? কমবে। তাহলে যত আমি পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে যাব বিজারণ ধর্ম কমবে। ক্লিয়ার? আর জারণ ধর্মটা কি হবে? অ্যারো চিহ্ন দিয়ে না লিখে লিখে দিই বাড়বে। ওকে চলো নিচের দিকে যাওয়া যাক একটু। দেখো যত আমরা পর্যায় সারণীতে একটা শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে যাব ইলেকট্রন তো তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে থাকবে। যত ইলেকট্রন বর্জন হবে তত আমার নিজের জারণ ঘটবে। আমার যদি নিজের জারণ ঘটে আমি অন্যকে কি করব গো? বিজারিত করব তো। তার মানে আমার বিজারণ ধর্মটা কি হবে? বিজারণ ধর্ম বাড়বে, আর কিন্তু দেখো জারণ ধর্ম কমবে। ক্লিয়ার? জারণ ধর্ম কমবে। ক্লিয়ার আছে? পুরোপুরিভাবে ডান? ওকে চলো এবার দেখো নেক্সট একটা জিনিস কিন্তু দেখো বলতেই হয়, যেটা কিন্তু দেখো খুব সহজে তোমাদেরকে শেখানো যায়, সেটা হচ্ছে অক্সাইডের প্রকৃতি। এটাও কিন্তু দেখো মাধ্যমিক বোর্ড ইদানিং দিতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, অক্সাইডের প্রকৃতি বিষয়টা কি? দেখো মাথায় রাখো অক্সাইডের মধ্যে তো একটা ধাতব মৌল থাকছে, সেই ধাতব মৌলটা যত ভালো ইলেকট্রন ছাড়তে পারবে অক্সাইডের ক্ষারীয় চরিত্র তত বাড়বে। তাহলে কি বললাম? যদি ইলেকট্রন ছাড়তে পারে মানে যদি ইলেকট্রন দেখো বর্জন করতে পারে তাহলে ক্ষারীয় চরিত্র কিন্তু দেখো বাড়বে।
ঠিক আছে, এইটুকু মনে রাখো। এবার তোমাকে একটু বিষয়টা বলি, চলো। যত দেখো তুমি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাবে, যে অক্সাইডগুলোকে দেখো তুমি দেখতে পাবে, তোমাকে আমি দুটো নিয়ে একটু দেখাই, চলো বিষয়টা একটু বুঝে যাবে তাহলে। ধরো আমি একটু তোমাকে বলি সোডিয়ামের কোনো একটা অক্সাইড, তাহলে ধরো Na2O, ঠিক আছে। আচ্ছা, তারপরে কে রয়েছে গো? ম্যাগনেসিয়ামের একটা অক্সাইড। আচ্ছা, তারপরে কে রয়েছে গো? অ্যালুমিনিয়ামের একটা অক্সাইড। ভেরি গুড, এই তিনটে নিয়েই দেখাচ্ছি। চলো তাহলে একটু বিষয়টা বলি। তুমি যখন এই বরাবর তুমি যখন যাবে, তুমি কি দেখতে পাবে না, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম হয়ে আমি যত অ্যালুমিনিয়ামের দিকে যাচ্ছি, আমার তো দেখো পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কমছে, যার ফলে আমি কিন্তু ইলেকট্রন ছাড়তে পারছি না। এবার ইলেকট্রন যদি আমি ছাড়তে না পারি, তাহলে কিন্তু দেখো আমার অক্সাইডের ক্ষারীয় চরিত্রটা বাড়ছে না, যার ফলে যত আমরা এই বরাবর যাচ্ছি ইলেকট্রন ছাড়ার তো কোনো গল্পই নেই। আর যদি ইলেকট্রন ছাড়তে না পারি, অক্সাইড ক্ষারীয় চরিত্র দেখাবে না, ক্ষারীয় চরিত্র কমতে থাকবে। তার ফলে এই বরাবর যখনই যাব, অক্সাইডের আম্লিক চরিত্র বাড়তে থাকবে। তাহলে কি বললাম? অক্সাইডের আম্লিক চরিত্রটা কিন্তু দেখো বাড়বে, আর ক্ষারীয় চরিত্রটা কিন্তু কমবে। আচ্ছা, যখন আমরা নিচের দিকে নামবো তখন কি হবে? যত নিচের দিকে নামতে থাকবো তত দেখো যে মেটালটা সে কিন্তু আরো বেশি বেশি করে ইলেকট্রন ছাড়তে পারবে, যার ফলে ক্ষারীয় চরিত্রটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। তাহলে যত আমরা নিচের দিকে নামবো, অক্সাইডের কিন্তু দেখো ক্ষারীয় চরিত্রটা ক্রমশ বাড়বে, আর আম্লিক চরিত্রটা কিন্তু ক্রমশ কমবে। ক্লিয়ার? ওকে, চলো তাহলে মোটামুটি দেখো ডিসকাশন কমপ্লিট হলো আমাদের। অলরেডি তোমাদের বলে দিয়েছি পর্যায় শ্রেণীগত ধর্ম নয়, এমন একটা উদাহরণ দিয়েও দিয়েছি। তাহলে এখানেই দেখো মোটামুটি ছিল ডিসকাশন। আবার দেখো এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসতেই পারে, সেটা হচ্ছে পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয়ের ব্যাপারটা। সেটা কিন্তু আশা করছি আমরা জানো। একটুখানি জাস্ট যদি একটু ছোট্ট ডিসক্রিপশন দিতে হয় তাহলে কি বলা যায়? ধরো আমি তোমাকে বললাম ক্যালসিয়াম কত রয়েছে? 20 রয়েছে। একটুখানি ইলেকট্রন বিন্যাস করো দেখো তো, 2 8 8 2। এবার দেখো ইলেকট্রন বিন্যাস করতে গেলে যতবার কিন্তু দেখো ভাঙতে হচ্ছে, কবার ভাঙতে হলো? 4 বার ভাঙতে হলো, ঠিক আছে। তাহলে পর্যায় কত বলো? পর্যায় কত বলো? 4। আচ্ছা, তুমি দেখো শেষে দেখতে পাচ্ছ কত গো? 2। তার মানে দেখতে হবে দেখো কতবার ভাঙছি, যতবার ভাঙছি পর্যায় হচ্ছে তত। আচ্ছা, আবার তোমাকে দেখতে হবে শেষে কতগুলো ইলেকট্রন রয়েছে। তুমি দেখতে পাচ্ছ কি শেষে 2টো ইলেকট্রন রয়েছে। তাহলে শেষে যদি 2টো ইলেকট্রন থাকে তাহলে দু রকমের কেস দেখাই। যদি তোমাকে বলে দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থান, দীর্ঘ পর্যায় সারণীতে একদম 1 থেকে শুরু করে 18 অবধি শ্রেণী থাকে, যার ফলে দীর্ঘ পর্যায় সারণীতে কিন্তু সেই শ্রেণীটা হয়ে যাবে 2, ঠিক আছে। লাস্টে 2 আছে মানে শ্রেণী কত হয়ে যাবে? 2। মনে রাখতে হবে পর্যায় সারণীতে অবস্থানের এই বিষয়টা। যদি দেখো দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থান বলে, তাহলে তুমি কিন্তু দেখো শ্রেণী পর্যায় তো সব পেরে যাচ্ছ। 4টে ভাগে ভাগ করা হয়েছে, 4 রকম ধাপ আছে, তাহলে মানে 4টে পর্যায়, ঠিক আছে। শ্রেণীটা কি করে বুঝবো? শ্রেণীটা দেখো বোঝাটা কিন্তু একটুখানি চাপ আছে। বিষয়টা কি? তোমাকে দেখতে হবে শেষ কক্ষের ইলেকট্রন, শেষ কক্ষের ইলেকট্রনের দিকে তুমি কিন্তু দেখো তাকাবে, তাকিয়ে তুমি দেখতে পাবে কি, যদি শেষ কক্ষে একটা ইলেকট্রন থাকে তাহলে শ্রেণী সংখ্যা হয়ে যাবে কিন্তু দেখো 1। যদি দেখো শেষ কক্ষে 2টো ইলেকট্রন থাকে তাহলে শ্রেণী সংখ্যা হয়ে যাবে 2। এবার চলো একটুখানি টুইস্টটা বলি। শেষ কক্ষে যদি 3 থেকে 8টা ইলেকট্রন থাকে, 10 প্লাস সেটা, মানে যদি 3টে ইলেকট্রন থাকে তাহলে শ্রেণী সংখ্যা হয়ে যাবে 13, যদি 4টে থাকে তাহলে হয়ে যাবে 14, 5টা থাকলে হয়ে যাবে শ্রেণী সংখ্যা 15। চলো একটা এক্সাম্পল দিয়ে দিই। তাহলে ধরো আমি তোমাকে বললাম অ্যালুমিনিয়ামের কথা, চলো একটু ইলেকট্রন বিন্যাসটা করে নাও তো। 2 8 3, ঠিক আছে। তাহলে সবাই দেখো বুঝতে পারছো, সবাই বলে দাও 3টে ভাগে ভাগ করা হয়েছে নিশ্চয়ই ইলেকট্রন বিন্যাস করার সময়। তাহলে পর্যায় কত হবে? পর্যায় কত হবে একবার বলে দাও। 3টে দেখো 3 রকম, 2 8 3, 3 ভাগে ভাগ করা হয়েছে মানে দেখো 3, একদম পর্যায় সংখ্যা 3। এবার দেখতে পাচ্ছ কি সব থেকে শেষ কক্ষের ইলেকট্রন হচ্ছে দেখো 3টে। যদি 3টে ইলেকট্রন থাকে তাহলে শ্রেণী সংখ্যা কত হয়ে যাবে? 10 + 3, তার মানে শ্রেণী সংখ্যাটা কিন্তু দেখো হয়ে গেল 13। আশা করছি দেখো বুঝে গেছো, ঠিক আছে। একদম 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 খুব ভালো, একদম। চলো তাহলে ঠিক সেইভাবেই করতে করতে কিন্তু দেখো হয়ে যাবে। আচ্ছা, এটা তো দেখো গেল হচ্ছে তোমার দীর্ঘ পর্যায় সারণী। মেন্ডেলিফেও কি রকমের সূত্র আছে? একদম আছে, পর্যায়টা একদম সেম। শ্রেণীর ব্যাপারটা কি? শ্রেণীর ব্যাপারটা হচ্ছে তুমি শেষ কক্ষের ইলেকট্রনের দিকে তাকাবে। যদি দেখো শেষ কক্ষে একটা ইলেকট্রন থাকে তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণী হবে দেখো 1A, রোমান হরফে লিখবে। যদি দেখো শেষ কক্ষে 2টো ইলেকট্রন থাকে তাহলে দেখো শ্রেণী হয়ে যাবে 2A।
আর যদি দেখো শেষ কক্ষে 3 থেকে শুরু করে একদম দেখো 7টা অবধি ইলেকট্রন থাকে, মনে রাখতে হবে কিন্তু এগুলো 3 থেকে শুরু করে 7টা, তাহলে কিন্তু দেখো পেছনে বসবে বি, মানে যদি 3 থাকে তাহলে কি বসবে 3B নম্বর শ্রেণী। ঠিক আছে, চেষ্টা করে দেখো বাড়িতে। আচ্ছা যদি 4 নম্বর থাকে, শেষে যদি 4টে ইলেকট্রন থাকে শেষ কক্ষে, তাহলে শ্রেণী কি হয়ে যাবে 4B। শেষে যদি 7টা ইলেকট্রন থাকে তাহলে শ্রেণী কি হয়ে যাবে 7B। আশা করছি ক্লিয়ার। আর যদি দেখো শেষে 8টা ইলেকট্রন থাকে তাহলে লিখে দেবে শ্রেণী হচ্ছে 0 শ্রেণী। ঠিক আছে, ওকে। দেখো এখানেই আমাদের ডিসকাশন কিন্তু শেষ হলো। ঠিক আছে, এবার দেখো যদি আমি তোমাকে একটুখানি বলি কোয়েশ্চেন অ্যান্সারের কথা, তাহলে চলো প্রথমেই শুরু করা যাক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ। ঠিক আছে, দেখো কি বলেছে, তোমরা সবাই দেখো আশা করছি আমার সাথে সাথে উত্তর দেওয়াতে কিন্তু একটুখানি কোঅপারেট করতে থাকবে। চলো অলরেডি উত্তর দিতে শুরু করে দিয়েছে সবাই। ও বাবা, মাল্টিপল অ্যান্সার পাওয়া যাচ্ছে, কি ব্যাপার গো। চলো শুরু করি। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? কত হবে? একদম 18। সবাই ঠিক বলছো, 18টা দেখো শ্রেণী থাকে দীর্ঘ পর্যায় সারণীতে। চলো তো দেখি পরেরটা। নিচের মৌলগুলির মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? তড়িৎ ঋণাত্মকতার বিষয়টা কি বললাম, এই বরাবর কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আর এই বরাবর কি হয়ে যায় বলো, তড়িৎ ঋণাত্মকতা কমে। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো। এবার এইগুলোকে যদি তুমি একটুখানি সাজাও, তুমি কি দেখতে পাবে, এটা হচ্ছে দেখো 16 নম্বর শ্রেণী, OSE তে। এটা দেখো মনে রাখাটা শুরু, একটা খুব সুন্দর ছন্দ আছে, OSSC তে পড়ে। ঠিক আছে, চলো একটু বিষয়টা বলি তাহলে সব থেকে ওপরে কি আছে দেখো, অক্সিজেন। তুমি দেখতে পাচ্ছ যত নিচের দিকে নামছি তত কিন্তু আমার তড়িৎ ঋণাত্মকতাটা কমতে থাকছে। তার ফলে সব থেকে কম কিন্তু দেখো হচ্ছে TE, আর সব থেকে বেশি কিন্তু দেখো হচ্ছে O। তাহলে কি জিজ্ঞাসা করেছে, কার তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? সর্বাধিক বলেছে মানে কিন্তু দেখো হয়ে যাবে অক্সিজেন। তাহলে উত্তরটা কি হয়ে গেল, সি হয়ে গেল। ঠিক আছে, কারণ যত নিচে যাব তত কমতে থাকবে। যে উত্তর দিচ্ছ টি এর কিন্তু সব থেকে কম। ঠিক আছে, চলো নেক্সট। নিচের মৌলগুলির মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? ওকে, সর্বনিম্ন বলেছে। ওকে, তাহলে বুঝতেই পারছো যে যত আমরা এই বরাবর যেতে থাকবে, এগুলো তো দেখতেই পাচ্ছ পর্যায় বরাবর রয়েছে, একটু সাজিয়ে ফেলো না। প্রথমেই দেখো থাকবে বেরিলিয়াম, তারপরে থাকবে বোরন, তারপরে থাকবে কার্বন, তারপরে থাকবে ফ্লুরিন। তার মানে পর্যায় বরাবর যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, আমার তো তড়িৎ ঋণাত্মকতাটা বাড়তে থাকে। তাহলে সব থেকে কম কার গো, এই বরাবর তো ক্রমশ বাড়বে, তাহলে সব থেকে কম কার, বেরিলিয়ামের। তাহলে উত্তরটা হয়ে যাবে ডি। সবাই লিখছো তো? ওকে ওকে, একদম একদম একদম। চলো, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে মারাত্মকভাবে দেয়। ঠিক আছে, চলো দেখো কি বরাবর দিয়েছে, এটা দিয়েছে কিন্তু দেখো শ্রেণী বরাবর, লিখে নাও আগে। চলো এবার বলি কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। কি জানো গো, যত নিচের দিকে যাব পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু দেখো বাড়ে, আর যত পর্যায় বরাবর যাব পারমাণবিক ব্যাসার্ধ কি হয়ে যায় গো, কমে। ক্লিয়ার আছে? চলো তাহলে সব থেকে সর্বাধিক কার? সর্বাধিক কার? উত্তর দাও গো, সর্বাধিক কার? একদম পটাশিয়ামে। সবাই লিখছো? সবাই লিখছো, একদম। চলো, নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? বলে ফেলেছি। কি হয়ে যাবে, কি হয়ে যাবে বলে দাও দেখি সবাই। একদম একদম, ভেরি গুড ভেরি গুড, এই তো হচ্ছে হচ্ছে হচ্ছে। চলো নেক্সট, কোনটির আয়োনাইজেশন শক্তি বেশি? অনেকে হয়তো পারবে না, ভেরি গুড। চলো একটুখানি বলে দিই, এগুলোকে দেখো, এগুলো প্রত্যেকটা হচ্ছে দেখো নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, একটু সাজিয়ে ফেলি। চলো, প্রথমে থাকবে নিয়ন, তারপরে থাকবে কিন্তু দেখো আর্গন, তারপরে থাকবে ক্রিপ্টন, তারপরে কিন্তু থাকবে দেখো জেনন। এবার কি জানো, যে আয়োনাইজেশন শক্তি কিন্তু এই বরাবর ক্রমশ বাড়ে, আর এই বরাবর কিন্তু দেখো ক্রমশ কমে। ঠিক আছে, তার মানে সব থেকে বেশি আয়োনাইজেশন শক্তি কার হয়ে যাবে বলো তো? নিয়নের হয়ে যাবে। তাহলে উত্তরটা কি হবে দেখো, ডি নিয়ন। সবাই বলছো? সবাই বলছো, একদম একদম। চলো নেক্সট, কোনটি সন্ধিগত মৌল নয়? বলেছিলাম এই ধরনের প্রশ্ন কিন্তু মাধ্যমিক বোর্ড দিচ্ছে এবারে। তার ফলে এটা কি হচ্ছে দেখো, এইগুলো তুমি দেখতে পাবে সন্ধিগত মৌলের চার্টের মধ্যে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু জিঙ্ককে সন্ধিগত মৌলের মধ্যে রাখার জন্য একটু দ্বিমত পোষণ ছিলই। তার ফলে উত্তর হয়ে যাবে কিন্তু দেখো জিঙ্ক। নেক্সট, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? দেখো উত্তরটা হচ্ছে 18। নেক্সট, প্রদত্ত কোনটি ক্ষার ধাতু নয়? খুব ভালো প্রশ্ন।
খুব ভালো প্রশ্ন। দেখো ক্ষার ধাতু নয় কিন্তু হচ্ছে দেখো অ্যালুমিনিয়াম, তার কারণ সিজিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম সবাই ক্ষার ধাতু। ক্লিয়ার। নেক্সট, একটি সন্ধিগত ধাতুর নাম লেখো। দেখো অ্যালুমিনিয়াম তো সন্ধিগত নয়, এ তো দেখো গ্রুপ নাম্বার 13তে ছিল, তাই না? আচ্ছা, ক্যালসিয়ামও তো সন্ধিগত নয়, এ তো 2 নম্বর শ্রেণীর মধ্যে ছিল, তাই না? রুবিডিয়ামও তো দেখো সন্ধিগত মৌল নয়, তার কারণ দেখো এটাতে 1 নম্বর শ্রেণীর মধ্যে ছিল, তাই না? কিন্তু কপার তো দেখো এটা সন্ধিগত মৌল, তাহলে উত্তর হয়ে যাবে দেখো ডি। নেক্সট, সব থেকে তড়িৎ ধনাত্মক ধাতু, মনে রাখতে হবে এটা কিন্তু পরীক্ষার জন্য, যে সিজিয়াম হচ্ছে কিন্তু সব থেকে তড়িৎ ধনাত্মক ধাতু পর্যায় সারণীর মধ্যে। ক্লিয়ার। চলো, নিচের উল্লেখিত কোন যৌগটির আম্লিক ধর্ম সব থেকে বেশি? দেখো চলে এলো আসল প্রশ্ন। দেখো দেখতে পাচ্ছ কি, তুমি যদি একটু গ্রুপ নাম্বার 15টার দিকে তাকাও, তুমি কি দেখতে পাবে? প্রথমে আছে নাইট্রোজেন, তারপরে আছে ফসফরাস, তারপরে আছে আর্সেনিক, তারপরে আছে অ্যান্টিমনি, তারপরে আছে দেখো বিসমাথ। এগুলোকে কিন্তু একটু গিনাচুনা কিছু শ্রেণীগুলোকে তোমাদের কিন্তু মনে রাখতে হচ্ছে, ঠিক আছে? যেমন হচ্ছে দেখো 15, যেমন হচ্ছে 16, যেমন হচ্ছে 17, এগুলোকে কিন্তু মনে রাখতেই হবে। আমি তো বলবো 13 থেকে 17 অবধি মনে রাখো, কোনো চাপ নেওয়ার দরকারই নেই। দেখো আমি কি বলেছিলাম, যত আমরা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাব, তত অক্সাইডের আম্লিক ধর্ম বাড়বে। তাহলে এই বরাবর কি হবে না, দেখো আম্লিক ধর্মটা বাড়বে, ক্ষারীয় ধর্মটা কমবে। আর যত দেখো নিচের দিকে যাব, আমি কিন্তু দেখো বলেছিলাম ক্ষারীয় ধর্ম বাড়বে আর আম্লিক ধর্ম কিন্তু দেখো কমবে। তাহলে ক্ষারীয় ধর্ম বাড়বে আর আম্লিক ধর্ম কি হয়ে যাবে? কমবে। তাহলে বলেছে আম্লিক ধর্ম সবচেয়ে বেশি কার? যে সব থেকে উপরে রয়েছে এদের মধ্যে, দেখো তো, এই দেখো ফসফরাস পেন্টঅক্সাইড, তাহলে এরই কিন্তু দেখো আম্লিক ধর্ম হবে সব থেকে বেশি। ক্লিয়ার। চলো, কোন অক্সাইডটি সব থেকে বেশি ক্ষারীয়? দেখো যত নিচের দিকে নামবো অক্সাইডের ক্ষারীয় ধর্ম বাড়তে থাকবে। কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ যে দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আচ্ছা হ্যাঁ, তারপরে দেখো আছে তোমার বেরিয়াম। তাহলে তুমি সব থেকে নিচে কাকে পাচ্ছ? বেরিয়ামকে পাচ্ছ। তার মানে বেরিয়ামের অক্সাইড কিন্তু সব থেকে বেশি ক্ষারীয়, ঠিক আছে? তাহলে দেখো বেরিয়াম অক্সাইড সব থেকে বেশি ক্ষারীয়, ঠিক আছে? নেক্সট, কোনটি সন্ধিগত মৌল নয়? এটা দেখো অলরেডি উত্তর করিয়ে দেওয়া হয়েছে, জিঙ্ক হচ্ছে একটা সন্ধিগত মৌল নয়, ঠিক আছে? চলো, একই শ্রেণী বরাবর সবচেয়ে নিচের দিকের মৌলটির, সবাই ভালো করে শোনো, ধাতব গুণ বেশি। সত্যি তো? যত নিচের দিকে নামবো ধাতব গুণ বাড়তে থাকবে। পরমাণুর ব্যাসার্ধ বেশি। সত্যি, যত নিচের দিকে নামবো পরমাণুর ব্যাসার্ধ বাড়তে থাকবে। আয়নন বিভবটা কম। সত্যি তো? যত নিচের দিকে নামবো আয়নন বিভব তো কমতে থাকবে। তার মানে আগে সবকটি সত্য। ক্লিয়ার? একদম। চলো দেখো, তাহলে আমাদের মোটামুটি এমসিকিউ পার্টটা কিন্তু দেখো ডান হয়ে গেছে। এবার এই এমসিকিউ পার্টের পরে কিন্তু দেখো আমরা ডিসকাস করতে চলেছি এসএকিউ পার্টগুলোর মধ্যে। চলো এবার এসএকিউ পার্টগুলো নিয়ে একটুখানি ডিসকাস করতে থাকি। দেখো কি বলেছে, জারণ ক্ষমতা অনুসারে সাজাও। কাদের কাদের দিয়ে দিয়েছে গো? দেখো ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিন আর আয়োডিন দিয়ে দিয়েছে। নর্মাল সাজিয়ে নাও আগে। দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা কত নম্বর শ্রেণী সবাই বুঝতে পারছো? 17 নম্বর শ্রেণী, তাই তো? আচ্ছা, 17 নম্বর শ্রেণী বরাবর যদি তুমি দেখো নিচের দিকে নামো, কি বলেছে? জারণ ক্ষমতা। ভালো করে বুঝতে হবে। যত দেখো আমরা পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিলাম, কি হচ্ছিল? ইলেকট্রন ছাড়তে পারছিলাম না, যার ফলে আমার নিজের হচ্ছিল বিজারণ। বিজারণ আমার নিজের হচ্ছিল, তার মানেটা কি? তার মানেটা কিন্তু আমার জারণ ধর্মটা বাড়ছিল, জারণ ক্ষমতাটা বাড়ছিল। ক্লিয়ার? আর যত দেখো শ্রেণী বরাবর নিচের দিকে নামছিলাম, আমি ইলেকট্রন ছেড়ে দিচ্ছিলাম, আমার নিজের হচ্ছিল জারণ, তাহলে আমার বিজারণ ক্ষমতা কিন্তু দেখো বাড়ছিল। তাহলে দেখো বিজারণ ক্ষমতা কিন্তু দেখো বাড়ছিল। ক্লিয়ার? এবার কি বলেছে? জারণ ক্ষমতা অনুসারে সাজাও। তাহলে বিজারণ ক্ষমতা বাড়ছে, তার মানে নিচের দিকে নামতে থাকলে জারণ ক্ষমতা কমছে, সেটাই তো স্বাভাবিক। তাহলে সব থেকে কম জারণ ক্ষমতা কার? আয়োডিনের। তার থেকে একটু বেশি কার? ব্রোমিনের। তার থেকে একটু বেশি কার? ক্লোরিনের। আর তার থেকেও একটু বেশি কার? ফ্লুরিনের। মানে বুঝতে পারলে তো, যত নিচের দিকে নামছি বিজারণ ক্ষমতা বাড়ছে, জারণ ক্ষমতা কমে যাচ্ছে। তাহলে স্বাভাবিক, এটাই দেখো ট্রেন্ড। ঠিক আছে, নেক্সট, সর্বাধিক অধাতব ধর্ম বিশিষ্ট হ্যালোজেন কোনটা? ভেরি গুড কোয়েশ্চেন। দেখো যত আমরা নিচের দিকে নামবো আমার ধাতব ধর্ম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, যার ফলে যে সব থেকে নিচে আছে সে সব থেকে ভালো ধাতু, তার মানে যে সব থেকে ওপরে আছে সে সব থেকে ভালো অধাতু। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে বলো তো? ফ্লুরিন হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট, তুমি দেখো এখানে ফ্লুরিনকে F লিখতে পারো, আমি বলবো দেখো F2 লিখে দেওয়া ভালো, আবার দেখো সব থেকে বেটার হয় তুমি কথার মধ্যে লিখে দাও। ক্লিয়ার? চলো, চ্যালকোজেন শব্দের অর্থ কি বলে দিয়েছি অলরেডি। চ্যালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপাদক। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে বলো? আকরিক উৎপাদক। ক্লিয়ার? নেক্সট,
আচ্ছা, নিক্টোজেন শব্দের অর্থ বলে দিয়েছি শ্বাসরোধকারী গ্যাস উৎপাদক, আর অলরেডি দেখো আমি তোমাকে 17টাও বলে রেখেছি সামুদ্রিক লবণ উৎপাদক। ক্লিয়ার? ড্যাশ মৌলগুলি রঙিন জটিল যৌগ গঠন করছে বা রঙিন যৌগ গঠন করছে, উত্তর দেখো তোমরা সবাই জানো, উত্তরটা কিন্তু হচ্ছে দেখো সন্ধিগত মৌল। ঠিক আছে। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন হবে কি করে রঙিন যৌগ গঠন করে? অপেক্ষা করো, ক্লাস 12-এর সব আছে। আর তার জন্য কি করতে হবে? তার জন্য কিন্তু জয়েন করতে হবে টিউটোপিয়ার লাইভ ক্লাসগুলো। সেখানে কিন্তু আমি ক্লাস 11 এবং 12-এর লাইভ ক্লাসে তোমাদের সাথে থাকবো কেমিস্ট্রি নিয়ে। আরও সমস্ত সাবজেক্ট, অনেকে ভাবছে হয়তো আমরা সায়েন্স নেব না, আর্টস আছে, কমার্স আছে, সমস্ত কিছু সুবিধা তোমাদেরকে দিচ্ছে টিউটোপিয়া। সেখানে কিন্তু তোমরা জয়েন করতে পারছো লাইভ ক্লাসে। তাহলে দেখা হচ্ছে কিন্তু ক্লাস 11-এ। চলো নেক্সট, সন্ধিগত মৌলগুলি সর্বদাই ধাতু হয়, একদম সত্য কথা। নেক্সট, Na আর Na প্লাস। ও, আমার ভীষণ একটা ইম্পর্টেন্ট এবং ভীষণ একটা ভালো কোয়েশ্চেন, এটা মানে আমার খুব পছন্দ। চলো তাহলে Na আর Na প্লাস, দেখো সবাই তো চায় স্টেবল হতে, সেমনি সোডিয়ামও চায় স্টেবল হতে। তুমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটাকে দেখো, তুমি দেখতে পাবে 281 KLm। কিন্তু যদি তুমি Na প্লাসের কথা বলো, সে কিন্তু এই একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়েছে, যার ফলে কিন্তু তার ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেছে 28। তার মানে ও কিন্তু পেয়েছে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস, যার ফলে কিন্তু Na প্লাস অনেক বেশি স্থায়ী। আবার অনেকে দেখো এই জায়গাটা একটা যুক্তি খাড়া করে। কি যুক্তি বলো তো? বলে পরমাণু অপেক্ষা আয়ন তো অস্থায়ী। আরে আয়ন হয়ে যদি সে একটা অতিরিক্ত সুযোগ সুবিধা পেয়ে যায়, যদি তার নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে যায়, তাহলে আয়ন কেনই বা স্থায়ী নয়, তাই না? চলো নেক্সট, কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যদি 18 হয়, তাহলে মৌলটির যোজ্যতা কত? একদম খুব ভালো একটা কোয়েশ্চেন। দেখো কোনো একটা মৌল আমি ধরে নিলাম যে এক্স মৌল, তাহলে এক্স মৌলের দেখো পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে 18। তুমি বুঝতে পারছো মৌলটাকে, তাও আমি দেখো লিখবো না, ঠিক আছে? চলো এবার কি KLmn, চলো ভাঙো দেখি। 10 হয়ে গেল, 8 হয়ে গেল। এবার যোজ্যতার কনসেপ্ট একটুখানি বলি। শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যাকে দেখবে। শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা যদি 1 থাকে, যোজ্যতা হবে 1। যদি দেখো 2 থাকে, তাহলে যোজ্যতা হবে 2। 3 থাকলে যোজ্যতা হবে 3। যখনই 4 থেকে শুরু করে শেষ কক্ষে 8 অবধি ইলেকট্রন থাকবে, যোজ্যতা বার করার সময় 8 মাইনাস নাম্বার করে দেবে। ক্লিয়ার? তার মানে এর শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। তাহলে যোজ্যতা কত হয়ে যাবে? 8 মাইনাস 8। তার মানে যোজ্যতা কত? 0। ক্লিয়ার? চলো, তার মানে এটা কিন্তু একটা শূন্য যোজী মৌল। আর যৌগটা কে? মৌলটা কে? মৌলটা কিন্তু হচ্ছে দেখো আর্গন। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে? CaO-তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? আমার কিন্তু একটা খুব ভালো কোয়েশ্চেন, মানে পছন্দের কোয়েশ্চেন এটা, তার কারণ এটা খুব ভালো করে দেখো বোঝানো যায়। কিভাবে বোঝানো যায়? চলো ক্যালসিয়াম 2 8 8 2, আর চলো অক্সিজেন 2 6। প্রত্যেকে কি চাইছে? স্টেবল হতে চাইছে। আচ্ছা দেখতে পাচ্ছ, এ যদি স্টেবল হয়ে আর্গন হতে চায়, একে কিন্তু এই দুটো ইলেকট্রন ছাড়তে হবে, তার মানে দুটো ইলেকট্রন মাইনাস করতে হবে। আর এ যদি দেখো এর নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন হতে চায়, তাহলে ওকে কিন্তু দুটো ইলেকট্রন নিতে হচ্ছে, তার মানে এখানে কিন্তু আরো ওকে +2 করতে হবে। একজনের দরকার, আরেকজনের দরকার নেই। কি বললাম? একজন ছাড়তে চাইছে, একজন নিতে চাইছে। এই ধরনের যদি দেখো কন্ডিশন হয়ে যায়, তারা কিন্তু দেখো আয়নীয় বন্ধন তৈরি করে। ক্লিয়ার? আর যদি কখনো দেখো তুমি দেখতে পাও দুজনেরই প্রয়োজন, তখন কিন্তু সমযোজী। ঠিক আছে, চলো এমনি দেখো পড়াশোনাটা এমনি করেই করবে যে একটা ধরো তুমি পড়লে, সেই রিলেটেড একটা অন্য যে প্রশ্ন হতে পারে সেইটাকেও যেন তুমি পড়ে রাখো। ক্লিয়ার আছে? অধাতু কার্বন সমৃদ্ধ একটি তড়িৎযোজী যৌগের নাম, চলো 3টে স্টার দিয়ে রাখো। হুট করে যদি তোমাকে এসে কেউ বলে যে কার্বন সমৃদ্ধ একটা তড়িৎযোজী যৌগের নাম বলতো, তুমি কিন্তু দেখো অবশ্যই ঘাবড়ে যাবে। তার কারণ তুমি সবসময় জেনে এসছো সমযোজী যৌগের একজন প্রতিনিধি হচ্ছে কার্বন। কার্বন আছে মানে আমি সমযোজী, কিন্তু তা নয়, সব সময় দেখো হয় না। ক্যালসিয়াম কার্বাইড বলে একটা দেখো যৌগ থাকে CaC2। এই ক্যালসিয়াম কার্বাইড যৌগটার মধ্যে কিন্তু এটা কার্বন সমৃদ্ধ যৌগ, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এটা তড়িৎযোজী। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। আচ্ছা একজন বলছে ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ সেটা হতে পারে, এর মধ্যে ক্যালসিয়ামের পরে দেখো কার্বন রয়েছে, সেটাও একটা তড়িৎযোজী যৌগ। ক্যালসিয়াম কার্বাইডটাও হতে পারে, যেটা তুমি বলছো ক্যালসিয়াম কার্বনের এর মধ্যেও কার্বন রয়েছে, এটাও হতে পারে। আবার তুমি যখন দেখো 11-এ যাবে বা 12-এ যাবে, যখন তুমি টিউটোপিয়া লাইভ ক্লাস জয়েন করবে, তখনও দেখো তুমি শুনতে পাবে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের কথা। চলো সেগুলো 11 সাসপেন্সই না হয় থাকলো। চলো, কোন বিজ্ঞানী আয়নীয় বন্ধনের ধারণা দেন? দেখো এটা কিন্তু অনেকে পড়ে না, একটু বলে রাখি।
লুইস ও কোসেল বলে দেখো দুজন বিজ্ঞানী ছিল। এরা কিন্তু দেখো আয়নীয় বন্ধনের ধারণা দিয়েছিল। দেখো নামগুলো কেউ কেসল বলে, কেউ কোসেল বলে, কেউ কোসল বলে, সেগুলো দেখো কোনো চাপ নেই, কারণ এগুলো ইংলিশ নাম, বাংলাতে লেখা হচ্ছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, চলো তাহলে এসিকিউ টাইপ প্রশ্ন তো শেষ হয়ে গেল। এবার একটু তোমাদের সাথে কথা বলা যাক নাকি, যে কি কি ধরনের প্রশ্ন দেখো আরও তুমি ভাবছো, বা দেখো তোমাদের যেগুলো যেগুলো মনে হচ্ছে যে একটু এই জায়গাটা প্রবলেম হলো, এই জায়গাটা ভালো বুঝলাম, চলো একটুখানি কথা বলে নেওয়া যাক। সবাই একটু বলে দাও সমস্ত কিছু দেখো ঠিকঠাক আছে, একদম হেভি দেখো পারছো, একবার জানিয়ে দাও সব কিছু দেখো ঠিকঠাক পারছো, বুঝতে পারছো সব, একবার জানিয়ে দিচ্ছ। তারপরে আমরা দেখো শুরু করছি। ওকে, অয়ন হাজরা বলছে এক্সিলেন্ট। অয়ন তোমার প্রিপারেশন আমি দেখলাম কিন্তু এক্সিলেন্ট, তার কারণ তুমি অনেক ভালো ভালো উত্তর দিচ্ছ। আর বাকিদের কি খবর একটু জানিয়ে দাও গো, বাকিদের একটু উত্তরগুলো শুনতে চাই, একটু প্রত্যেকে বলো কেমন লাগছে, কেমন বুঝতে পারছো, কোনো অসুবিধা আছে কিনা একটু ভালো করে জানিয়ে দাও। আচ্ছা, হয়তো কোনো কথা বলারও ব্যবস্থা রয়েছে, সেটাও হয়তো হবে তোমাদের সাথে। তো ঠিক আছে, চলো মোটামুটি ওকে। অলিভিয়াও বলছে হ্যাঁ, তো চলো আমাদের তাহলে নেক্সট পার্ট। আচ্ছা, ব্রততী বলছে বুঝতে পারছি। ওকে, বুঝতে পারানোর দায়িত্বই কিন্তু দেখো আমাদের। আশা করছি তোমাদের প্রিপারেশনটা কিন্তু এর ফলে কিন্তু একটু বুস্ট হতে থাকছে। ঠিক আছে, তো চলো নেক্সট দেখো আমরা শুরু করি 3 নম্বরের প্রশ্নগুলোর কথা। কি বলছে দেখো তো, পারমাণবিক ব্যাসার্ধের ক্রমানুসারে সাজাও। তো এবার একটু বিষয়টা বলি। বিষয়টা দেখো তুমি যদি একটুখানি সাজিয়ে নাও না বিষয়টাকে, কি দেখতে পাবে গো, দেখো এটাই তো তোমার গ্রুপ নাম্বার 2। এখানে দেখো তোমার স্ট্রনশিয়ামটাকে বাদ দিয়ে দিয়েছে, তো আমিও বাদ দিয়ে দিই, কোনো দরকার নেই রেখে, বেকার ঝামেলা। তো এবার তুমি কি দেখতে পাচ্ছ যে এটা কিন্তু একটা শ্রেণী বরাবর সাজানো রয়েছে। এবার তুমি কি জানো গো, তুমি জানো যে যখন আমরা একটা শ্রেণী বরাবর নিচের দিকে নামি, আমার পারমাণবিক ব্যাসার্ধটা কিন্তু দেখো ক্রমশ বাড়ে, এটা তো তুমি জানো। তার ফলে আমি যত দেখো নিচের দিকে নামবো, আমার বেরিয়ামে অবধি যেতে যেতে পারমাণবিক ব্যাসার্ধ অনেক বেড়ে যাবে। যার ফলে যদি ক্রমানুসারে যদি সাজিয়ে দিই, তাহলে বেরিয়ামের সব থেকে বেশি ঊর্ধ্বক্রম অর্ধক্রম কিছু বলেনি, তার ফলে আমি আমার মতো সাজাই। তারপরে দেখো একটি ছোট হচ্ছে দেখো ক্যালসিয়াম, তারপরে দেখো একটু ছোট হচ্ছে ম্যাগনেসিয়াম, আর সব থেকে ছোট হচ্ছে কিন্তু দেখো বেরিলিয়াম। ক্লিয়ার, চলো নেক্সট। আচ্ছা, আর কিছু প্রশ্ন দিয়েছিল এখানে, আর কিছু দেয়নি। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে পর্যায়গত ধর্ম কাকে বলে, ক্ষারীয় মৃত্তিকা মৌল কথাটার অর্থ কি, আর কোন শ্রেণীর মৌলগুলোকে ক্ষারীয় মৃত্তিকা মৌল বলে। দেখো পর্যায়গত ধর্ম বিষয়টা কি, বলতে চাই যে তুমি কতগুলো যে মৌল আছে সেই মৌলগুলোকে যদি তুমি পারমাণবিক সংখ্যার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ভৌত ও রাসায়নিক ধর্মগুলোর কিন্তু যে সমস্ত ভৌত ও রাসায়নিক ধর্মগুলোর দেখো পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটছে। তুমি তো দেখতে পাচ্ছ, তুমি যখন দেখবে আধুনিক পর্যায় সারণীর সূত্র বা মেন্ডেলিফের পর্যায় সারণীর সূত্রটা পড়েছিলে, ওখানে কি লেখা ছিল গো, লেখা ছিল দেখো আধুনিক পর্যায় সূত্রটাই বলছি, যে কোনো মৌলগুলোকে যদি আমি পারমাণবিক ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, তাহলে ভৌত ও রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হতে থাকে। তাহলে আমি তো একটু ঘুরিয়েই বলতে পারি যে মৌলগুলোকে পরমাণু ক্রমাঙ্কে যদি আমি ঊর্ধ্বক্রমে সাজাতে থাকি, তাহলে যে সমস্ত ভৌত রাসায়নিক ধর্মের পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে তাদেরকেই পর্যায়গত ধর্ম বলে। আচ্ছা, পর্যায়গত ধর্মের এক্সাম্পল কি কি হতে পারে, যা যা পড়লে গো, পারমাণবিক ব্যাসার্ধ, তারপর আয়নন বিভব, তড়িৎ ঋণাত্মকতা, এগুলোই তো। চলো, ক্ষারীয় মৃত্তিকা মৌল কথাটার অর্থ কি, দেখো খুব ভালো করে দেখো পড়তে হবে ব্যাপারটা কি। এদেরকে ক্ষারীয় মৃত্তিকা মৌল বলে কেন জানো তো, ক্ষারীয় মৃত্তিকা মৌল বলার থেকে একটা পেছনে একটা বিরাট কারণ রয়েছে। কারণটা কি, এই সমস্ত মৌলের যে অক্সাইডসগুলো আছে সেগুলো দেখো জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এবং তার পাশাপাশি এর যে হাইড্রোক্সাইডগুলো আছে এদেরও কিন্তু দেখো ক্ষারকীয়তা বেশ ভালো। এবং তার পাশাপাশি জানো তো, এই সমস্ত মৌলগুলোকে একদম পৃথিবীর সব থেকে ওপর পৃষ্ঠেই পাওয়া যায়, সেই কারণে এদের নামটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। ঠিক আছে, আচ্ছা কোন শ্রেণীর মৌলগুলোকে ক্ষারীয় মৃত্তিকা মৌল বলে, আর দেখো বলতে হবে 2 নম্বর শ্রেণীর মৌলগুলোকে ক্ষারীয় মৃত্তিকা মৌল বলে। এক্সাম্পলও কিন্তু দেখো তোমরা ভালোই দিতে পারছো। নেক্সট, মৌলের আয়নন শক্তি বলতে কি বোঝো, দেখো ভালো করে বোঝাতে হবে এই বিষয়টা কি, যে কোনো একটা মৌল, ধরো একটা বিচ্ছিন্ন একটা প্রসম মৌল আছে তার গ্যাসীয় অবস্থায়, এই অবস্থায় সেই মৌলের সব থেকে বাইরের কক্ষে সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে যে ন্যূনতম পরিমাণ শক্তি তাকে দিতে হয়, সেই শক্তিটাকে বলা হয় কিন্তু আয়নন শক্তি বা আয়নীভবন বিভব বা আয়নন শক্তি। ঠিক আছে, বা আয়নন বিভবও দেখো অনেকে বলে। বিষয়টা একটুখানি কি, ধরো একটা মৌল আছে, এই মৌলের মধ্যে ধরো সব থেকে বাইরে যে ইলেকট্রনটা আলগাভাবে আবদ্ধ আছে তাকে আমি বার করতে চাই, তাহলে
ও তো আর এমনি এমনি তার ইলেকট্রনকে ছেড়ে দেবে না, তার পরিবর্তে ও কাকে কি দিতে হবে, তাকে একে একটু কি দিতে হবে, শক্তি দিতে হবে। তার ফলে ধরো তুমি একে আই পরিমাণ শক্তি ধরো দিয়ে দিলে, তাহলে কি হয়ে যাবে না, এই যে এ মৌলটা আছে সে তার একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে একটা একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, এ প্লাসে পরিণত হয়ে যাবে এবং তার সাথে দেখো উৎপন্ন হবে একটা ইলেকট্রন। তার মানে বুঝলে তো, এই আই পরিমাণ শক্তিটাই হচ্ছে দেখো তোমার আয়নন শক্তি, যেটা কিন্তু এ মৌলটাকে এ প্লাস আয়নে পরিণত করে দিল। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা আর কি আছে, পর্যায় সারণীর পর্যায় ও শ্রেণী বরাবর আয়নন শক্তি কিভাবে পরিবর্তিত হয় অলরেডি ডিসকাস করে দিয়েছি, যে যত তুমি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাবে, পারমাণবিক ব্যাসার্ধ যত দেখো হ্রাস পেতে থাকবে, তত কিন্তু দেখো তোমার আয়নন শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এটা কি হয়ে যাবে, দেখো এই বরাবর ক্রমশ বৃদ্ধি পায়, তাহলে দেখো উল্টো দিক বরাবর নিশ্চয়ই ক্রমশ হ্রাস পায়। ক্লিয়ার আছে? চলো আচ্ছা, এখানটাতেই দেখো আমি সেই একটা টুইস্ট রেখেছিলাম না, সেই টুইস্টটাকে একটুখানি দেখো বলে দেওয়া যাক। টুইস্টটা কি? টুইস্টটা কিন্তু হচ্ছে দেখো ঠিক এমনি, যে আমি তো তোমাকে বললাম যে এই বরাবর বাড়ে, তাহলে তুমি কি বলা উচিত, তোমার বলা উচিত দেখো এই যে আমি লিথিয়াম থেকে যখন বেরিলিয়ামে যাচ্ছি, সেখান থেকে যখন বোরনে যাচ্ছি, সেখান থেকে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, যত আমি দেখো যেতে থাকছি নিশ্চয়ই আয়নীভবন বিভবটা বাড়তে থাকছে আপনার কথা মতো। কিন্তু বাস্তবে জানো তো একটুখানি প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি জানো তো, যে বেরিলিয়াম থেকে যখন বোরনে যাচ্ছে তখন আয়নীভবন বিভব কমার জায়গায় বেড়ে যাচ্ছে, মানে বাড়ার জায়গায় কিন্তু দেখো কমে যাচ্ছে। আবার মানে এই জায়গাটা দেখো বাড়ার কথা ছিল কিন্তু দেখো হয়ে গেল কমে গেল। আবার বোরন থেকে যখন কার্বনে যাচ্ছি ঠিকঠাক যাচ্ছে, কার্বন থেকে নাইট্রোজেনে যাচ্ছি ঠিকঠাক যাচ্ছে, নাইট্রোজেন থেকে অক্সিজেনেও দেখো বাড়ার কথা ছিল কিন্তু দেখো না বেড়ে কমে গেল, এখানেও দেখো একটা সমস্যা হয়ে গেল। আবার অক্সিজেন থেকে যখন ফ্লুরিনে যাচ্ছি তখনও কিন্তু দেখো ওই আয়নীভবন বিভবটা অ্যাজ কম্পেয়ার নর্মাল একদম ঠিকঠাক কাজ করছে, বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে সমস্যাটা দাঁড়ালো কোথায়? সমস্যাটা দাঁড়ালো এই জায়গাটায়, আর সমস্যাটা দাঁড়ালো এই জায়গাটায়। এই দুটো জিনিস কি হবে তাহলে? এই দুটো জিনিসের কিন্তু এক্সপ্লেনেশন ক্লাস 10-এ নেই। এক্সপ্লেনেশনটা কোথায় আছে? ক্লাস 11-এ যখন তোমরা পড়বে পরমাণুর গঠন এবং তারপরে যখন তোমরা যাবে পর্যায় সারণী চ্যাপ্টারে, তুমি দেখতে পাবে যে বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ কক্ষ, বলতে পারো একটা উপকক্ষ ফুলফিল্ড আছে, আর নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ উপকক্ষ তুমি দেখতে পাবে হাফ ফিল্ড আছে। যার ফলে হাফ ফিল্ড এবং ফুলফিল্ড স্টেবিলিটি পাওয়ার জন্যই কিন্তু এই ধরনের ঘটনাগুলো দেখো ঘটেছে। সেইগুলোকে আপাতত তোমাকে একটু জাস্ট মনে রাখতে হবে। দেখা হচ্ছে ক্লাস 11-এ, তখন তো একদম জমিয়ে ডিসকাশন হবে এই সমস্ত বিষয় নিয়ে। ঠিক আছে, ওকে চলো নেক্সট। আধুনিক পর্যায় সূত্রটি লেখো। অলরেডি ডিসকাস করেছি যে যদি আমরা কতগুলো মৌলকে তাদের পারমাণবিক ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রমানুসারে সাজাই তাহলে কি হবে, তাহলে ভৌত ও রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হতে থাকবে। ঠিক আছে, নেক্সট। একটি ধর্মের উল্লেখ করো যে পর্যায়বৃত্ত নয়, তাহলে উত্তরটা কি হবে বলো? তেজস্ক্রিয়তা হবে। আশা করছি দেখো তোমরা জানো এগুলো, অলরেডি ডিসকাসও করে দিয়েছি আজকে। এই জন্যই দেখো ডিসকাশনটা দরকার, তার কারণ হচ্ছে দেখো ডিসকাশন করলে অনেক উত্তর তার মধ্যেই থেকেছে। নেক্সট, পর্যায় ও শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়? দেখো শোনো, পর্যায় বরাবর যখন যাচ্ছি এই বরাবর তড়িৎ ঋণাত্মকতা কিন্তু দেখো ক্রমশ বাড়ে, আর যখন শ্রেণী বরাবর নামছি তড়িৎ ঋণাত্মকতা কিন্তু ক্রমশ কমে। অলরেডি দেখো ডিসকাস করে দিয়েছি। ক্লিয়ার? নেক্সট চলো একটুখানি যাই। কোন মৌলের জারণ ক্ষমতা সর্বোচ্চ? আচ্ছা, কোন মৌলের জারণ ক্ষমতা সর্বোচ্চ হয়? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো একটু বলে দিই। ধরো তুমি একটা পর্যায় বরাবর এই বরাবর যাচ্ছ, তাহলে তোমার নিজের কি ঘটছে? বিজারণ। তাহলে তোমার জারণ ক্ষমতা বাড়ছে, তার মানে এই বরাবর যেতে যেতে তুমি সব থেকে শেষে যাকে পাবে তারই কিন্তু দেখো জারণ ক্ষমতা সর্বোচ্চ। তার মানে সব থেকে শেষে তুমি কাকে পাচ্ছ গো? ফ্লুরিনকে পাচ্ছ। তোমাকে মনে রাখতে হবে এই গোটা পর্যায় সারণীর মধ্যে ফ্লুরিনের কিন্তু দেখো জারণ ক্ষমতা সর্বোচ্চ। ক্লিয়ার? চলো চলো নেক্সট কি বলেছে? শ্রেণী বরাবর জারণ ধর্মের কি পরিবর্তন হয়? দেখো যত আমরা শ্রেণী বরাবর নামবো আমার ইলেকট্রনটা কিন্তু সহজে ত্যাগ হতে থাকছে। তাহলে যখন সহজে আমি ইলেকট্রনটাকে ত্যাগ করতে পারছি তার মানে আমার নিজের খুব সহজে জারণ হচ্ছে, তার মানে আমি অন্যকে কি করছি? বিজারিত করছি। যার ফলে আমার বিজারণ ধর্মটা কিন্তু দেখো বাড়ছে, বিজারণ ধর্মটা কিন্তু দেখো বাড়ছে, আর জারণ ধর্মটা কি হচ্ছে বলো? জারণ ধর্মটা কিন্তু কমছে। ক্লিয়ার? ওকে, তাহলে এরপরে দেখি। এরপরে আর দেখো কোনো প্রশ্ন নেই এবং এটাই দেখো ছিল লাস্ট প্রশ্ন। অলরেডি দেখো পর্যায় সারণীর যা ছিল
তার কিন্তু অধিকাংশই ডিসকাস আমি করে দিলাম, আর ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে দেখো আলোচনা করে দিলাম। ঠিক আছে, আশা করছি তোমরা ক্লাসটাকে এনজয় করতে পেরেছো। আমি দেখো দেখতে পাচ্ছি স্পন্দিতা, আচ্ছা অন্বিতা, স্নেহা, প্রকাশ, অনেকেই দেখো আছো, এবং আশা করছি দেখো ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমরা তোমাদের থটস, কিছু কোয়েশ্চেন দেখো অবশ্যই করতে পারো। হ্যাঁ, এবার তোমরা দেখো একটু হ্যান্ড রাইজ করো, কার কার কি প্রবলেম আছে, কি কোয়েশ্চেন আছে, একটু হ্যান্ড রাইজ করো। আস্তে আস্তে সেই প্রশ্নগুলোকে নেব এবং তার সলিউশনসগুলোকেও দেখো করতে থাকবো। আচ্ছা, অন্বিতা মিত্র করেছো, তোমার ভয়েসটা আসছে না এখনো পর্যন্ত, তুমি কি কিছু বলছো? একটু বলো ঠিকঠাক করে, নেটে হয়তো একটু। হ্যালো স্যার, যখন শ্রেণী বরাবর বা পর্যায় বরাবর এটা লিখতে হবে তখন একটু উদাহরণ দিতে হবে। একটুখানি তোমার মানে ভয়েসটা একটু কেটে কেটে আসছে, হয়তো নেট প্রবলেম একটু হচ্ছে একটু। হ্যাঁ, এবার 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 ঠিক আছে, এবার বলো। স্যার, শ্রেণী বরাবর বা পর্যায় বরাবর যখন লিখতে হবে যে বাড়ে না কমে, তখন সেটা কোশ্চেন উদাহরণ কি দিতে হবে? উদাহরণ দিতে পারলে তো খুব ভালো হয়, বুঝতে পারছো তো? মানে তুমি যদি একটাকে মানে একটা শ্রেণী বা পর্যায়কে দেখো, যদি তুমি ধরে উদাহরণটা দিয়ে দিতে পারো, তাহলে তার থেকে মঙ্গলজনক আর কিছুই হয় না, বুঝতে পারছো তো? যার ফলে উদাহরণ দেওয়াটা কিন্তু একটা স্মার্ট ব্যাপার হবে। বুঝতে পারলে তো বিষয়টা, অন্বিতা? হ্যাঁ স্যার। ওকে, আর তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, আজকে যা ডিসকাশন হলো, যা যা দেখো বোঝানো হলো, সবকিছু কি ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর দেখি বাকিদের কি অবস্থা, দেখি স্নেহা আছো, অয়ন আছো, নিচে দেখো কিশোর, সিনা আছো। আর কারোর কি কোনো প্রশ্ন আছে? তাহলে একটুখানি হ্যান্ড রাইজ করো, তোমাদের কোয়েশ্চেন্সগুলোকে দেখো নেওয়া হবে। আচ্ছা, অয়ন হাজরা, ওকে, অয়ন হাজরা দেখো হ্যান্ড রাইজ করেছে। অয়ন হাজরার সাথে একটু কথা হোক দেখি। হ্যালো স্যার। একদম প্রথমত দেখো তোমাকে একটা কথা বলার আছে, যে তোমার উত্তরগুলো দেখো ভীষণ ভালো ছিল, তোমার প্রিপারেশনটা দেখে আমার খুব ভালো লাগলো, বলো। হ্যাঁ স্যার, বলছি মোলের আয়নাইজেশন শক্তির কোনো একক আছে? হ্যাঁ আছে, আছে অবশ্যই আছে। দেখো কিলোজুল পার মোল, ঠিক আছে, মানে পার মোলে কতটা কিলোজুল তার আয়নাইজেশন শক্তি লাগছে, সেটা কিন্তু দেখো একটা একক, ঠিক আছে। কিলোজুল পার মোল, জুল পার মোল, এগুলোই কিন্তু দেখো আয়নাইজেশন শক্তির একক। একদম ভালো কোয়েশ্চেন। ঠিক আছে, এটা এই কোশ্চেনটাই ছিল। ওকে ওকে, ঠিক আছে। আজকে এমনি যা পড়ালাম বুঝতে পারলে ঠিকঠাক করে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। ওকে ওকে, চলো কথা হচ্ছে পরে। আর বাকিদের দেখি, বাকিরাও একটু তাড়াতাড়ি জানিয়ে দাও। ওকে, তাহলে মোটামুটি দেখো আজকের আমাদের ডিসকাশন পর্যায় সারণী রিলেটেড যেটা দেখো ছিল, সব কিছুই দেখো মোটামুটি ঠিকঠাক হচ্ছে। আচ্ছা, স্নেহা প্রশ্ন করছে জিঙ্ক কেন সন্ধিগত মৌল নয়? দেখো আমি আগেও দেখো কথাটা বলেছি, এখনো একবার বলে দিচ্ছি, যে জিঙ্ক কিন্তু দেখো সন্ধিগত মৌলের শ্রেণীর মধ্যে পড়ছে, কিন্তু তা সত্ত্বেও দেখো সন্ধিগত মৌল নয় কি আছে সন্ধিগত মৌল, সেটা নিয়ে কিন্তু একটু দ্বিমত আছে। তার কারণটা তোমাদের এটা দেখো ক্লাস 12-এও গিয়ে পড়ানো হবে, যখন তোমাদের ডি অ্যান্ড এফ ব্লক কেমিস্ট্রি পড়ানো হবে, তখন কিন্তু দেখো এই বিষয়টা বলা হবে যে এটা কিন্তু সন্ধিগত মৌল, কিন্তু সেটাকে সন্ধিগত শ্রেণীতে রাখার জন্য একটু দ্বিমত আছে। কারণটা হচ্ছে দেখো, আমি তোমাদেরকে একটুখানি ক্লাস 12-এর জিনিসটাকে বা 11-এর জিনিসটাকে একটু তুলে নিয়ে আসি, নিয়ে এসে যদি তোমাকে একটু বলি যে দেখো জিঙ্কের কিন্তু দেখো অ্যাটমিক নাম্বার বা দেখো যে ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে 30। এবার তোমাকে দেখো যদি আমি একটুখানি জিনিসটাকে ভেঙে দেখাই, এটা ভয় পেয়ে যাবে না, এটা কিন্তু দেখো 11-এ গিয়ে তোমরা শিখবে। আর্গন 4s2 3d10, অনেকে দেখো মনে করবে কি সব গো এগুলো, হ্যাঁ সব শিখবে সব শিখবে। এই যে দেখো 3D উপকক্ষ যেটা আছে, সেটা যেহেতু ফুলফিল্ড আছে, সন্ধিগত মৌলের নিয়ম হচ্ছে এই 3D উপকক্ষটা দেখো ফুলফিল্ড থাকাটা উচিত নয়, ভালো নয়। সন্ধিগত মৌলটা কিন্তু আংশিকভাবে মানে সন্ধিগত মৌলের ক্ষেত্রে 3Dটা আংশিকভাবে পূর্ণ হওয়া উচিত। যেহেতু জিঙ্কের এটা পুরোপুরিভাবে ভর্তি রয়েছে, এবং তুমি যত নিচের দিকে যেটা দেখবে ক্যাডমিয়াম পারদের ক্ষেত্রে দেখতে পাবে ক্যাডমিয়ামের আছে 4d10, পারদের আছে 5d10, তাহলে যত এইভাবে তুমি যেতে থাকছো দেখছো ডি উপকক্ষটা ফুলফিল্ড আছে। ওই জন্য বলা হয় যেন তো যে জিঙ্ক যেন সন্ধিগত মৌলের মধ্যে পড়ার যোগ্যতা রাখে না, কিন্তু দেখো ও আবার রঙিন জটিল যৌগকরণে সাহায্য করে মাঝে মাঝে, সেই কারণে দেখো আর বলা যায় না। বুঝতে পারছো তো বিষয়টা?
দু রকমেরই দেখো কেস হতে পারে, হাইড্রোজেনের মতো ব্যাপার, ওখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, এই হচ্ছে ঘটনা। ওকে, তাহলে মোটামুটি দেখো আশা করছি আমাদের ডিসকাশনটা এন্ড হচ্ছে। স্নেহা আছো ক্লাসে? স্নেহা একবার জানিয়ে দেবে তাহলে ব্যাপারটা বুঝলে কি না, ঠিক আছে? ওকে ওকে, স্নেহা বলছে বুঝতে পেরেছে, ওকে ঠিক আছে। তোমাদের প্রত্যেককেও থ্যাংক ইউ, তোমরা দেখো এতটা সহযোগিতা দেখাচ্ছ, খুব ভালো দেখো বিষয়টা। তাহলে ফিজিক্যাল সায়েন্সে ফাটিয়ে দেবো। ও একদম একদম, ফিজিক্যাল সায়েন্সে দেখো প্রচুর নম্বর পাওয়া যায়, 100তে 100 পাওয়া যায়, অবশ্যই পেতে পারছো একদম। চলো, আর কোনো প্রশ্ন থাকলে বলো, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজও করতে পারো। তারপরে দেখো তাহলে আমাদের ক্লাসটা মোটামুটি আজকে শেষ করে দেবো। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে আরও একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে। টপিকটা দেখো একটু একটু উজ্জ্বল রাখছি, ঠিক আছে? স্যার টেস্ট খুব ভালো হয়েছে, খুব ভালো, মাধ্যমিকও খুব ভালো হবে, আরও ভালো হবে। মাধ্যমিক তোমাদের খুব ভালো হবে, তোমরা 11ও দেখো যাদের যেটা ইচ্ছা সেই সাবজেক্ট নিয়ে অবশ্যই পড়তে পারবে এবং আরও অনেক দূরে দেখো এগোতে পারছো। চলো, আর কিছু প্রশ্ন আছে কি? মোটামুটি যা দেখতে পাচ্ছি আর কিছু নেই, সবাই হয়তো সব কিছু ঠিকঠাক করে ফেলতে পেরেছে। তাহলে আমাদের আজকের ক্লাসটাকে কিন্তু আমরা এখানেই রাখছি। আমি আশা রাখবো দেখো এই চ্যাপ্টারের মধ্যে থেকে যা যা তোমাদেরকে করানো হলো তোমাদের কনভেনশনাল প্রিপারেশনের পাশাপাশি তোমরা সেগুলোকে ক্যারি আউট করছো, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরের সপ্তাহে একটা নতুন ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এর কথাটা কিন্তু দেখো, আরেকটা কথা তোমাকে বলে রাখাটা অবশ্যই আমার কর্তব্য, যে তোমাদের প্রিপারেশনের জন্য কিন্তু আমরা ইউটিউবে নিয়ে আসতে চলেছি বা নিয়ে আসছি ডিজিটাল সহায়িকা। সেই ডিজিটাল সহায়িকা থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলোকে এক জায়গাতে কিন্তু পেয়ে যাচ্ছ, যেগুলো একবার দেখে নিলে তোমাদের প্রিপারেশনের জন্য লাগছে না কিন্তু কোনো সহায়িকা, কোনো সহায়তা। তাহলে চলো, আর কিছু দেখো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটাকে আজকে এখানে দেখো আমরা এন্ড করছি। তাহলে দেখা হচ্ছে পরের লাইভ ক্লাসে, এবং এ ধরনের লাইভ ক্লাস পেতে হলে কি করতে হবে? ডাউনলোড করতে হবে কিন্তু টিউটোপিয়া লাইভ, এবং সেখানে অবশ্যই জয়েন করতে হচ্ছে সৈকত স্যারের লাইভ ক্লাসে, ঠিক আছে? আরও পাশাপাশি অনেক টিচার আছেন। তাহলে কথা হচ্ছে পরে, দেখা হচ্ছে পরে। মনে রেখো, ইটস নট ওভার আনটিল ইউ উইন। চলো টাটা আজকের জন্য।